আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন, আপনাদের সেই পুরাতন লোক। এখন বর্তমানে পিএইচডি করছি ফরেনসিক সাইকোলজির উপরে ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি ইন্ডিয়াতে। আমার এমএসসি ছিল ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি, আর বিএসসি করেছি সাইকোথেরাপির উপরে। আর হচ্ছে আমি পিজিটি আপনার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংটা করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। আর এই আপনার এখানে আমার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে। আজকে একটু নতুন বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে আমরা একটু ক্রিমিনাল মাইন্ডসেট গুলো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো এবং তাদের কিভাবে প্রোফাইলিং গুলো তৈরি করতে হয় সেগুলো নিয়ে হচ্ছে আমরা জানার চেষ্টা করব সেই বিষয়টাকে ক্ষেত্রে। ওকে, এখন হচ্ছে আমাদের প্রথম আজকে আপনাদের থেকে আমি যখন এক্সপেকটেশন গুলো জানতে চেয়েছিলাম তখন আপনারা বলছেন ক্রিমিনালকে একদম যে কোনো দেশের অনুযায়ী হচ্ছে যারা দেশ যে জায়গাতে থাকবেন ওই দেশের হচ্ছে আপনার ল এন্ড কিছু অর্ডার থাকবে, আপনার আইন কানুন থাকবে। আইন কানুনের হচ্ছে আপনার বিরুদ্ধে বিপরীত আপনি যখন হচ্ছে যে ক্রাইম গুলো করবেন সেটাই আপনার হচ্ছে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত হবে। এছাড়া আরেকটা টার্ম আছে, সেটা হলো যে আপনি ক্রিমিনাল না, কিন্তু হচ্ছে আপনি একটা নেগেটিভ কোনো খারাপ কাজ করছেন। যেমন হলো কি, আমি কোনো হচ্ছে যে আপনার ফিমেলকে দিকে হচ্ছে খারাপ অ্যাঙ্গেল, আমি চোখের দিকে তাকিয়ে আছি তার বডি শেপ যে কোনো কিছু দিকে, অর্থাৎ এটা দেশের আইন ল অর্ডার অনুযায়ী হচ্ছে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা আছে আপনার সম্ভবত 13 না 14 সেকেন্ডের বেশি আপনি একটানা তাকায় থাকতে পারবেন না। বাংলাদেশে এমন সম্ভবত কোনো লই নাই। অতএব ওইখানে ক্ষেত্রে হচ্ছে এগুলো আবার ক্রাইম হিসাবে মানে আপনার কার দিকে কিভাবে কি অ্যাঙ্গেলে তাকায় আছেন সেই এক বিষয়গুলো। অতএব ক্রিমিনাল আমরা সহজ ভাষায় যদি বুঝতে চাই, ক্রিমিনাল বলতে বোঝানো হয় যে দেশে যে ল অ্যান্ড অর্ডার থাকে সেইগুলোর অনুযায়ী আপনার নিয়মটাকে আপনি যখন মানবেন না তখন আপনি ওয়ান কাইন্ড অফ ক্রিমিনাল। এখন ক্রিমিনাল অনেক ধরনের আছে, আসলে আজকে আমরা ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে আছি। আমাদের যদি ক্রিমিনালদের কথা বলতে যাই তাহলে হচ্ছে আমি যেমন কিছু ক্রিমিনাল আছে যাদেরকে আমরা কখনো ক্রিমিনালে মনে করি না, এদের মধ্যে হচ্ছে আমি কিছু বলবো হোয়াইট কলার ক্রাইম বলা হয়। অর্থাৎ যেমন ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট করে ফেলা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল আমার মতে এখনকার সময়ে। যেখানে মানুষ খেয়ে পড়তে পারে না সেখানে তারা কোটি কোটি টাকা হচ্ছে ব্যাংক বা অন্য জায়গার ক্ষেত্রে হচ্ছে সাইবার ক্রাইম করে নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা তো মানুষকে মারা হত্যা যেগুলো আছে সেক্ষেত্রে বোঝানো হয়। বাট আজকে আমার টার্গেটটা হলো ক্রিমিনালদের মাইন্ডসেট গুলো কেমন হয়, যারা এরকম অন্যায় করে, ক্রাইম করে, ফ্রড করে, ডোমেস্টিক ভায়োলেশন করে, এই হচ্ছে অন্যকে ঘরের মধ্যে মারে, তারপরে আপনার ড্রাগ গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মানুষগুলোকে বিক্রি করে ফেলে, এই পলিটিক্যাল ভায়োলেশন যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে কেমন, এবং অর্গানাইজেশনের মধ্যে কিছু ক্রাইম হয় সেই ক্রাইম গুলো হচ্ছে তাদের মাইন্ডসেট গুলো কেমন থাকে সেটাই বোঝানো হয়, বোঝার চেষ্টা করব। এখন ক্রিমিনাল মাইন্ডসেট বলতে বোঝানো হয়েছে তাদের নির্দিষ্ট কিছু বিলিফ বিশ্বাস থাকে, তাদের কিছু অ্যাটিটিউড বা লাইফ স্টাইল ভাব থাকে, তাদের কিছু চিন্তা হচ্ছে থট প্রসেস থাকে, এগুলোই হচ্ছে যে তাদেরকে এই ক্রাইমের দিকে হচ্ছে নিয়ে যায়। এখন এটার মধ্যে অনেকে রিজন থাকে, যেমন একটু আগে এক আপু কোশ্চেন করছেন ক্রিমিনাল কি জন্মগতভাবে তো হচ্ছে তার সবাই ক্রিমিনাল হয় না, তাহলে ক্রিমিনাল কিভাবে হয়? এখানের মধ্যে অনেক কিছু আপনার প্যাটার্ন আছে, কিছু হচ্ছে জেনেটিক্স বায়োলজিক্যাল প্যাটার্ন আছে, কিছু লোকদের বা কিছু গোষ্ঠীর লোকদের হচ্ছে দেখবেন এদের খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার রাগ উঠে যায়, এদের যাদের খুব অ্যাঙ্গারটা থাকে, এই ইমোশনের কন্ট্রোলটা থাকে না, ইম্পালসিভ থাকে, তারা কিন্তু যে কোনো সময় খুব মারামারি লেভেল গুলোতে চলে যায়। আমার হচ্ছে যেমন বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কয়দিন পরে এই গ্রাম আরেক গ্রামের সাথে মারামারি হয়, এদের জেনেটিক্স নিয়ে কিছু স্টাডি করতে আমার খুব মন চায়, এবং হচ্ছে এদের সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে হচ্ছে মন চায় কেন এরা হচ্ছে এই ধরনের গ্রাম একটা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করে। অতএব এখানে একটা জেনেটিক্স এর বিষয় আসতে পারে। আপনারা ফরেন লোকদের সাথে যদি অনেক উঠা বসা করেন, বিশেষ করে আমি বলবো সাউথ আফ্রিকার যে ব্ল্যাক যারা আছে ওরা কিন্তু খুব তুলনামূলক কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে থাকে। আপনি আবার এরো এই আমি যতটুকু অবজার্ভ করলাম এই ক্ষেত্রে আমি পড়াশোনার ক্ষেত্রে এখানে আসছে, আফগানিস্তানে যারা আছে এরাও কিন্তু হচ্ছে বায়োলজিক্যাল ভাবে অনেক স্ট্রং থাকে তো, এবং খুব ডিটারমাইন্ড কথা বলে, একদম খুব বিনয়, হ্যাঁ বিনয় পাবেন, পোলাইট বিনয় পাবেন, কিন্তু ওদের জেনেটিক্সটাই অন্য ধরনের, অর্থাৎ দেখলে মনে হয় এখনই মেরে দিবে যদি রাগ উঠে যায়, এর এখানে শেষ করে দিবে।
এই ধরনের বিএম জেনেটিক্স গুলো থাকে। আর কিছু স্টাডি সাজেস্ট করে আপনার সেরিটোনিন লেভেলটা যদি কম থাকে, আবার প্রিফ্রন্টাল কর্টেক্স ব্রেইনের যদি আপনার সামনের এরিয়া গুলো হচ্ছে কাজ কম করে, তখন হচ্ছে তারা ইমোশনাল রেগুলেশন গুলো খুব কম করতে পারে এবং তাদের অ্যাগ্রেশন গুলো হয়ে যায়। আমি তো মনে করি আমাদের আজকে আমরা যখন থিঙ্কিং ইরর গুলো পড়বো, আপনারা সবাই বুঝতে পারবেন যে হচ্ছে আমার মতে তো হচ্ছে বাংলাদেশের হচ্ছে বাংলাদেশ একটা ক্রাইমের হাব হবে, অর্থাৎ হলো এখানে সবাই সব ধরনের ক্রাইম করবে এবং হচ্ছে আমরা এক একটা বড় ধরনের ক্রিমিনাল হওয়ার জন্য আমাদের মা বাবা, আমাদের পলিটিশিয়ান, আমাদের রিলিজিয়াস কমিউনিটি এরা দায়ী। কিভাবে দায়ী আমার অবজারভেশন, আর সেটা আমরা পরবর্তীতে আমরা নেক্সটে একটু পড়বো। যেমন একটা উদাহরণ আপনাদেরকে বলি, এখানে তো ম্যাক্সিমামে আমার ক্লাসে যারা আছেন আপনারা, আমি উদাহরণটা দিয়ে রাখি। আমাদের যে কিশোর গ্যাং গুলো আছে, এই কিশোর গ্যাং গুলো হচ্ছে আপনার ওরা লাইফের মধ্যে ওরা লাইফে হচ্ছে আপনার অনেক পাওয়ার, অনেক টাকা এবং হচ্ছে সীমাহীন আপনার কোনো কিছু ছাড়া, অর্থাৎ কোনো মনে করেন রুলস রেগুলেশন ছাড়া কিভাবে হচ্ছে চলতে হয়, তারা সেই বিষয়ে খুব এক্সপার্ট হয়ে গেছে। এখন ধরলাম গভর্নমেন্ট চেঞ্জ বা অনেক কিছু কারণে হচ্ছে এখন এরা কিছুটা ঠান্ডা থাকতে পারে, বাট আমার মতো আবার কয়দিন পর এরা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু এরা যখন হচ্ছে কিশোর গ্যাং থেকে আর একটু বড় দিকে চলে যাবে, তখন এরা এক একটা বড় ক্রিমিনাল হবে। কেমন বড় ক্রিমিনাল হবে? যেমন যে একটু ধর্মীয় মাইন্ডসেটে হবে, সে কি করবে হচ্ছে যে রিলিজিয়াস গুলো টেররিস্ট যে কাজগুলো আছে, অ্যাক্টিভিটি বা মারামারি আছে, ওদের গ্রুপে যাবে। যারা খুব লজিক্যাল এরা হচ্ছে নাস্তিক গ্রুপ বা যেগুলো আছে ওখানে যাওয়ার চান্স আছে। যারা একটু এডুকেটেড পড়াশোনা করবে এরা কোনো অফিসে যাবে, ব্যাংক বা অন্য কোথাও যাবে, বড় ক্রাইম করার সুযোগ থাকবে, এরা ক্রাইম করবে। কারণ এদের লাইফে কিশোর গ্যাংদের সাথে আপনি যদি একটু চলেন, তখন এদের বিহেভিয়ার গুলো অবজার্ভ করেন, এরা রাস্তার মধ্যখানে এবং হচ্ছে দা বডি নিয়ে হচ্ছে এমন ভাবে ফ্রিডম ভাবে চলে, ওই সময় ওদের মাইন্ডের মধ্যে দেখেন কোনো ফিয়ার থাকে না, কোনো ভয় থাকে না, তাদের একটাই থাকে আর আমাকে তো বেঁচে ফেলবো, আমার কিছুই হবে না। মানে ওরা এমন ফিল থাকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পুলিশ অফিসার চেয়ে তার বড় পাওয়ার আছে। এই ধরনের আপনার মাইন্ডসেট নিয়ে যখন বারবার একটা নেগেটিভ জিনিস আপনি প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আপনার বিহেভিয়ারের মধ্যে চলে আসবে। অতএব আমরা এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ফ্যাক্টর গুলোর কথাই বলতেছিলাম। যেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনি ছোটবেলায় একটা লোককে কিভাবে তৈরি করতেছে, সেই যে অ্যাবিউজ হিস্ট্রি গুলো তৈরি, আমাদের যারা এখানে ম্যাক্সিমামই তো সাইকোলজিস্ট, আপনারা প্যারেন্টিং যদি ঠিক মতো না হয়ে থাকে আপনার তখন তার যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। এখন একটা দুইটা কমন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, তারপরে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার যেগুলো আছে, আবার সাইকোপ্যাথ, এগুলো কিন্তু আপনার প্যারেন্টিং থেকে বা চাইল্ডহুড অ্যাবিউজ থেকে চলে আসতে পারে। আর আরেকটা হচ্ছে ফিয়ার ইনফ্লুয়েন্স, আপনার যে বন্ধু বান্ধব আছে এদের ইনফ্লুয়েন্সটা কেমন, যেমন গ্যাং কালচার, যেটা আমি কিশোর গ্যাংয়ের কথা বলছিলাম, এবং হচ্ছে যে ড্রাগ খাওয়া, নেশা খাওয়া। যেমন আমাদের দেশে আমি বলবো আই আই কেন এখন এই রুলসটা আছে, এই যে মদ খাওয়াটাকে আমাদের বৈধ করে দিছে। এরপরে আপনি মাদক অধিদপ্তরে যারা ডাক্তার আছে, আমরা সাইকোলজিস্ট আছে, আমাদেরকে আপনার একটু বা রিহ্যাব সেন্টারে যারা জব করে তাদেরকে জিজ্ঞাসা করেন এই আইনটা হওয়ার পরে রোগীর পরিমাণটা বাড়ছে কিনা, ঘরে ঘরে অশান্তির পরিমাণটা বাড়ছে কিনা। কেন এটা দিয়ে কি করলো, একটা হলো নর্মালাইজ করে দেওয়া হলো অ্যালকোহলকে, এর পরবর্তীতে এখন কি করলো এবার ড্রাগ আদান প্রদান, শুধু যারা মনে করেন স্ট্যাটাস মেনটেন করার জন্য হচ্ছে যে ড্রাগ খাচ্ছে, অন্যান্য হিরোইন, কেউ নিজেকে প্রাউড ফিল করার জন্য এলএসডি, বিভিন্ন বিষয়গুলো খাচ্ছে। অতএব আপনি নিজেকে লেভেল নিয়ে আসার জন্য আপনার অনেক কাজগুলো করছেন। যেমন এই কিশোর জ্ঞানগুলো আমার কাছে পাওয়া, আমার এত 20-30 জন আমাকে এবার সেলটা দিচ্ছে, এবার খাওয়াচ্ছে, এবার আমাকে প্রটেক্ট করতেছে। অতএব এই বিষয়গুলো আপনার আশপাশের বন্ধু বান্ধবের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রভার্টি এবং আনএমপ্লয়মেন্ট, এটাও আপনার হচ্ছে ক্রাইমের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন হলো আপনার যারা খুব যে এলাকাতে আপনি খুব দারিদ্র অথবা অন্য কোনো সমস্যা দেখবেন, সেখানের মধ্যে ক্রাইমের হারটা বেশি থাকবে, কারণ মানুষ হচ্ছে খেতে পারতেছে না, খাওয়ার জন্য সে ক্রাইম করতেছে এবং এটাকে সে জায়েজ বা লিগাল মনে করতেছে। আর যদি কাজের মানে কাজের সুযোগ না থাকে, কাজের সুযোগ না থাকা থেকে আমি আরেকটা যে বিষয় মনে করব, আপনার হচ্ছে কাজ করার মেন্টালিটি যদি না থাকে, স্কিল না থাকে, সেই জায়গাতে আপনার ক্রাইম বেশি হবে। আমি এখন যে জায়গাতে আছি, ইন্ডিয়ার গুজরাটে আছি, আপনারা তো সব নেগেটিভই শোনেন, পজিটিভ আর অনেক কিছু আছে।
যেমন আপনার গুজরাটের মধ্যে আপনার আহমেদাবাদ বলেন, আমি বারোটা গিয়েছি, আমাদের সুরাত বলেন, গান্ধীনগর বলেন, এখানের মধ্যে আমরা জানি বাইক গুলো আছে, এত হাজার লাখ টাকা বাইক, আমরা শুধু একটা শুধু উপরে লকটা বন্ধ করে দিয়ে চলে আসি, রোডের উপর শত শত বাইক, কেউ কখনো আপনার চুরি হবে না বাইক। অতএব এখানের মধ্যে রিজন হচ্ছে কি, এখানে চোর টোর খুব কম, একটা কম হচ্ছে সিকিউরিটি, আরেকটা হলো এখানের লোকজন খুব কাজ পরায়ণ, অর্থাৎ তারা কাজকর্ম করে। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে যেরকম আপনার দারাজ আছে, আমাদের এখানে অ্যামাজন ফ্লিপকার্ট আছে। অ্যামাজন ফ্লিপকার্ট আমরা প্রচুর অনলাইনে মার্কেটিং করি। ওখানে ডেলিভারি ম্যান যে আসে, একজন হচ্ছে লোক, সে পাঞ্জাবি পরে আসে, এমনি এদিকে তো মুসলিম কম, সে এসে সুন্দর মতন, আমিও যখন পরিচয় দিই তারপরে কথা হয়েছে, সে একদম প্রাউডলি বলতেছে, ভাই আমি হচ্ছে মাওলানা, আমি হচ্ছে মাওলানা পড়ছি, আমি হচ্ছে এখন এই আমি প্রোডাক্ট গুলো ডেলিভারি দিই, প্রত্যেকটা প্রোডাক্ট আমি 14 রুপি করে পাই, অর্থাৎ দিনে 50টা প্রোডাক্ট দিলে 700 রুপি, আর 100টা প্রোডাক্ট ডেলিভারি করলে 1400 রুপি। সে প্রাউডলি বলতেছে। আমাদের কালচারে হয়টা কি, আমি হচ্ছে আরে স্কুলে পড়তেছি, কলেজে পড়তেছি, আমি বুঝে হচ্ছে যে এই মাগনা কাজ করবো, আমি বুঝি এখানে দাঁড়ায় থাকবো, আমার বাড়ি প্রফেশন, আমি মাদ্রাসা থেকে পড়ছি, আমি বুঝে হচ্ছে যে এই ধরনের কাজ করবো। অতএব এই ধরনের মাইন্ডসেটের কারণে আমরা কাজও পাই না, তখন কাজ না পেতে আমাদের ক্রাইম রেট গুলো হচ্ছে বেড়ে যায়, কারণ আমরা তখন লাইফে শর্টকাট খুঁজি। আপনার হচ্ছে বাংলাদেশের আমি যারা বিশেষ করে ফরেনার, আপনার যারা বাংলাদেশের সাইবার ক্রাইম বা বিভিন্ন ক্রাইম গুলো করে থাকে, তারা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে একটা অ্যানালাইসিস আমি অনেক বছর আগে ইন্টারভিউতে শুনেছিলাম। বাংলাদেশের লোকরা হচ্ছে খুব লোভী। লোভী হওয়ার কারণে হচ্ছে হয়টা কি, তারা আপনার এই অল্পতে তাদেরকে আশা ভরসা কোনো কিছু, যে আপনার বিদেশে পার্সেল আসছে, এখানে এত কোটি টাকার বা কোনো কিছু দিয়ে দিলে আপনার হচ্ছে তারা আপনার ক্রাইম করে নেয়, এই একটা কমন ম্যাটার গুলো হচ্ছে থাকে। অতএব এই কালচারাল কিছু বিষয়গুলো আছে। আর পলিটিক্যাল ভায়োলেন্স তো ভাই, আর এটা তো আমি বলবো আমাদের হচ্ছে আমরা একটু পরে কগনিটিভ ডিসটরশন বা থিঙ্কিং এর পড়বো, আমাদের রিলিজিয়াস কমিউনিটি এবং পলিটিক্যাল কমিউনিটি এবং আমাদের মা বাবা, এই তিনটা জায়গায় আমাদেরকে সবসময় কগনিটিভ ইরর ডেভেলপ করছে। আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি বলি, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেমন আমার এক ক্লায়েন্টের হিস্ট্রি বলি, আমি যখন রিহ্যাবে কাজ করতাম, সেখানে একটা ছেলে আসছিল অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে, বাট তাকে রিহ্যাবের মধ্যে দিয়ে দিয়েছে, কারণ রিহ্যাবের মধ্যে 1-2 মাস হচ্ছে সে থাকতে পারবে। তার যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, সে হচ্ছে কখনো হচ্ছে তার ডায়াগনোসিসও করা হয় নাই। আপনার এই ক্ষেত্রে ডায়াগনোসিস অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার মানে কি, সে আপনার সাইকোপ্যাথের ছোট ভার্সন, আপনার ছোট যারা আছে ক্রিমিনাল আছে, তাদের এগুলো হয়ে থাকবে, তাদের ইম্পালসিভ থাকবে, তারা হচ্ছে কখনো আপনার নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এই বিষয়গুলো হচ্ছে তাদের মধ্যে থাকবে। এখন ওই ক্লায়েন্ট কেসটা কি হয়েছিল, সে এরকম রাগে হয়ে গেছিল, রাগ হয়ে যাওয়ার পরে একজনকে এরকম তার দিয়ে কোবাই ফেলছে, কোবাই মেরে ফেলছে। এখন পুলিশ তো তার কেস হয়ে গেছে, তাকে কোথায় ফেলাবে, তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে, ওকে। এখন এই ছেলেগুলো তো খুব ইম্পালসিভ হয়ে থাকে, এখন পলিটিক্যাল লোকগুলো তাকে কি করছে, বিভিন্ন মারামারি হলে এদের সামনে রাখতো। এখন একে যখন সামনে রাখতো, কি করতো, মারামারি, এর তো মাজাজ গরম, কারণ একদম রক্ত গরম, মানে রিয়েল অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেগুলো ছোট বাচ্চা 18 বছরের নিচে, একদম সে যে সবার আগে মারামারি করে এদেরকে মেরে ফেলতো। অতএব সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো আছে আমাদের, যেমন বাংলাদেশের একটা আমাদের যে রিসার্চ আছে, যে হচ্ছে 92% আমরা হচ্ছে মানসিক স্বাস্থ্যের ট্রিটমেন্ট নিই না। আমি এটাকে একটু উল্টাই বলি, অর্থাৎ আমাদের যত মানসিক সমস্যাগুলো আছে, এর মধ্যে 92% কোনো ট্রিটমেন্ট না নিয়ে নিজে অশান্তিতে আছে, আশপাশের লোকদের অশান্তিতে রাখতেছে। যার মানসিক সমস্যা আছে সে কখনো শান্তি নেয় না, এটা মনে করে তার আশপাশকে অশান্তির মধ্যে রাখছে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের ক্রিমিনাল মাইন্ডসেটে আছে। এবার আমি এখন হচ্ছে আমরা মূল টপিকসে যাব। আপনার 15 ধরনের হচ্ছে ক্রিমিনাল মাইন্ড থাকে, হচ্ছে মাইন্ডসেট গুলো থাকে, যেটা আমি আগে বলেছি আমাদের ছোটবেলা থেকে এগুলো মাথার মধ্যে ঢুকে নিয়ে আসছে। এখন আমি আপনাদের কয়েকজন থেকে জানতে চাইবো, আপনার মতে হচ্ছে যে কি কি ক্রিমিনালদের মাইন্ডের মধ্যে কি কি চিন্তা ভাবনা থাকতে পারে, বা ব্রেন ওয়াশ যেটাকে বলে, কি কারণে ওরা ব্রেন ওয়াশ হয়, বা কি চিন্তা ওদের মাথার মধ্যে ঢুকে, আমি একটু শুনি। আর আমি হচ্ছে একটু থ্যাংক ইউ জানাই, আমাদের আজকের ক্লাসের মধ্যে হচ্ছে আহ, আমাদের একজন খুব হাই লেভেলের স্যার জয়েন করছে, আমি জানি না স্যারের নামটা, এই স্যার যদি ইন্টেলিজেন্স আছে, অ্যাডিশনাল ডিআইজি স্যার, আপনি যদি কথা বলতে চান একটু আপনার হাই বলতে পারেন, আর যদি বলেন না আপনার গোপন থাকতে হবে, তাহলে আপনি না বললে হবে, অসুবিধা নেই।
ওকে ওকে, আমাদের হচ্ছে স্যার একটু আপনার পরিচয়টা আপনি যদি একটু দিতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এজাজ। আমি পুলিশে চাকরি করি, স্পেশাল ব্রাঞ্চে আছি। এইটুকুই বলতে চাচ্ছি। জি জি, থ্যাংক ইউ স্যার। আমি স্যার ওকে। কৃতজ্ঞ আপনার হচ্ছে ক্লাসে এসেছেন, আমাদের এই ডিসকাশন গুলোতে, ব্রেন স্টর্মিং জায়গাগুলোতে আসছেন। আমরা চাচ্ছি অনেক কিছু আপনার পরিবর্তন নিয়ে আসার জন্য দেশের। আমরা নতুন নতুন ফরম্যাট গুলো ক্রিয়েট করছি। ঠিক আছে, আমরা একটু এখন সবাই থেকে জানতে চাই, এখানে আমাদের সাইকোলজিস্ট আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, সব ধরনের লোক আছেন। ক্রিমিনালদের ব্রেনটা কেমন থাকে আপনার, মানে কি বলে ওদের ব্রেন ওয়াশটা তো করা হয়, কি বলে ব্রেন ওয়াশ করা হয় আপনার কি কি মনে হয় শুনি একটু। জি স্যার, আপনি বলতে পারেন। এজ এ স্যার, আনমিউট করে একটু বলুন। আ- আমি লা- সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে মানুষে অপরাধ করে মেনলি সে ফিল করে যে আমি এই অপরাধ করে পার পেয়ে যাব। সেই রকম সাইকোলজিক্যাল চিন্তা থেকেই সে অপরাধটা করে। ছোট অপরাধ, যে বড় হয়তো কোটি টাকা, হাজার কোটি টাকা পাচার করছে, সে জানে যে আমি এই টাকাটা পাচার করতে পারবো, আমাকে কেউ ধরতে পারবে না। এই জায়গাটা তার কাজটা, অপরাধজনক কাজটা করতে শক্তি যোগায়। ওকে, তাহলে আমরা একটা পেলাম হচ্ছে যে তার কোনো পানিশমেন্ট হবে না। আমরা এবার দেখবো আমাদের 15টা থিঙ্কিং এর মধ্যে ওইটাও আছে কিনা, যে বিলিফের মধ্যে তারা এই ধরনের বিশ্বাস করে। ওকে, আর কার কাছে কি মনে হয় ক্রিমিনালদের মাইন্ডের মধ্যে কি কি থাকে? ক্রিমিনালরা খুবই কনফিডেন্ট থাকে। হ্যাঁ, এটা একটা বিহেভিয়ার, বাট আমি বলছি ব্রেন ওয়াশ করে না, ব্রেন ওয়াশের মধ্যে ব্রেনে কি বলে ওয়াশটা থাকে। ভাইয়া, আমার মনে হয় পাওয়ারের লোভে অনেকে করে। ওকে, পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে যে তারা ক্রাইম করতে থাকে, হ্যাঁ এটাও একটা আছে। এরপরে আর কেউ? হ্যাঁ, পারিবারিক পিছুটান না থাকাটা কিন্তু একটা মানে ট্রিগার, যে আমার তো পারিবারিক পিছুটান নেই, আমার যা খুশি তা করতে পারবো। না, আপনি এটা হচ্ছে আপনি বুঝাতে চাচ্ছেন, আমি যতটুকু বুঝলাম রেসপন্সিবিলিটি, পারিবারিক রেসপন্সিবল বা এগুলো, এখন এটা তো ক্রিমিনালদের মাইন্ডসেটের মধ্যে এটা না, সেটা হচ্ছে তাদের ছোটবেলা খুব ট্রমা থাকে। আর পারিবারিক রেসপন্সিবিলিটি দেখেন, যে ক্রিমিনাল গুলো থাকে ওরা ওদের পরিবারের কথা খুব ভালো চিন্তা করে, ওরা চরম স্বার্থপর হয়ে থাকে। অতএব মানে ওরা দেশের জন্য কোনো কিছু করে না। আপনার ওই দায়িত্ববোধ যে কথা আছেন, দেশের দায়িত্ববোধ থাকে না, কিন্তু গুটি কয়েক ওদের প্রতি ট্রাস্ট ওদের থাকে। ওকে, এরপরে? স্যার আমার মনে হয় তাদের হচ্ছে যে সফট কর্নার গুলা আছে, লাইক কেউ যদি আহ, অনেক বছর ধরে দারিদ্রতার মধ্যে দিয়ে যায়, তো তাকে এই জিনিসটা বলে ম্যানিপুলেট করা হয় যে ধনীদের সম্পদের মধ্যে তার একটা হক আছে, যে হক থেকে সে টোটালি বঞ্চিত। এটা তাদের মানে ওকে স্যার, এটারও আমি আশা করি। জি স্যার। মাইন্ডসেট আছে, আমরা করবো। এই তো আপনারা খুব পারছেন, ভালো। এরপরে জুমুর বলো। স্যার হচ্ছে কোনো অভাব থাকলে, এমন অভাবে থাকে হয়তো সেটা ভালোবাসা হতে পারে, টাকা পয়সা হতে পারে, বা যে কোনো এনিথিং, হচ্ছে অভাব বোধ থেকে সে হচ্ছে যায় ওইটার প্রতি হিংস্র হয়ে যায়, এবং ওইটা পাওয়ার জন্য সে যে কোনো খারাপ কাজ করতে পারে। হ্যাঁ, এটা তোমার উদাহরণটা এখন এই বাংলাদেশের এই কনটেক্সে যাবেন, যাবে। সেটা হলো বাংলাদেশে এখন খুব রিলেশনশিপ রিলেটেড হচ্ছে, খুব প্রবলেম গুলো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ বাইরে বা কেউ পরকিয়া করছে, একজন আরেকজনের রিভেন্স নিচ্ছে, অথবা মানে আমি এখানে তো দেশের বাইরে অবস্থা আরো বেশি খারাপ, দেশের মধ্যে খুব দেখি পাচ্ছি। আপনারা নিউজ গুলোতে দেখবেন পরকিয়া চাচার সাথে করতেছে, একে মেরে ফেলছে, শরীরের এই অংশ কেটে ফেলছে। অতএব এগুলো হচ্ছে রিভেন্স টেন্ডেন্সিটা চলে আসে, আমরা এগুলো করবো। ওকে, সুন্দর একটা পয়েন্ট। আর ডক্টর শৈলা ম্যাম একটু বলেন। আমার কাছে একটা জিনিস মনে হয় যে ওদেরকে বোঝানো হয় যে তোমরা অনেক সাহসী, তোমরা একটা চেঞ্জ আনতে পারবা, কিংবা ওদেরকে খুব তোল্লাই দেওয়া হয়, মানে খুব বেশি করে বোঝানো হয় যে তোমরা ডিফারেন্ট, তোমরা সাহসী। আমার কাছে মনে হয় এটা একটা ওদেরকে রুথলেস, ওরা এই জন্য রুথলেস হয়ে কাজ করতে পারে। ওকে, হুম হুম, এটা একটা ট্রুথ। হ্যাঁ, এরপরে হচ্ছে? আচ্ছা, আমি একটু বলি। জি জি। আমার কাছে মনে হয় তারা একসময় অন্যের দ্বারা খুব ডমিনেট ডমিনেট হয়। এই কারণে তারা, তাদের মধ্যে যে ডমিনেটিং টেন্ডেন্সি চলে আসে। তারা এই যে এই ক্রাইম করে একটা পাওয়ার আসে, চলে আসে, অন্যকে ডমিনেট করতে চায়।
হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্যারেন্টিং, আপনার তো সাইকোলজি, আমরা প্যারেন্টিং এর হচ্ছে আপনার যারা খুব কন্ট্রোলিং প্যারেন্টিং এ থাকেন, এরা হচ্ছে লাইফ শেষে অনেককে আমরা খুব কন্ট্রোলিং করতে চাই, এটা তো আমাদের নর্মাল ফ্যামিলিতে থাকে, এটা একটা গুড পয়েন্ট। এরপরে আরেকটা একটু বুঝছেন তো, ওদের তো এমপ্যাথি কম থাকে। হ্যাঁ, এমপ্যাথি ওদের তো কম থাকবে, ক্রাইম করতে হলে আর ওরা মানে আরেকটা জিনিস, ওরা বলে কি, ওরা যে কাজগুলা করে ওইগুলোকে ওরা আসলে খারাপ মনে করে না, ওরা ওটাকে মানে ইলিগালও মনে করে না, মনে করে যে এটা মানে ওরা নিজেদের মতন করে ইয়ে করে ফেলে যে এটা ঠিক আছে, জাস্টিফিকেশন দেয়। হ্যাঁ, এই তো একদম আপনারা সব পয়েন্ট চলে আসছেন। রোশন আরা, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার কাছে যেটা অনেকেই বলেছেন যে প্যারেন্টিং একটা বিষয়, যে তারা যদি ছোটবেলায় খুব বেশি কন্ট্রোল করা হয় বাচ্চাদের, সেক্ষেত্রে এটা তাদের পরবর্তী লাইফে খুব বেশি এফেক্ট করে, এবং ওই যে এটার কারণে পরবর্তীতে তারা নিজেরাই কন্ট্রোল করতে চায় যে আমিও পারি সবকিছু, তাদের মধ্যে একটা মানে জেদ তৈরি হয়ে যায়। আরেকটা হচ্ছে বর্তমানে যে মানে বাচ্চারা মোবাইলের প্রতি, ডিভাইসের যে কোনো ধরনের গেজেটের প্রতি এত বেশি অ্যাডিক্টেড, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ফ্যামিলি রিলেশন গুলো অনেক বেশি দুর্বল হয়ে গেছে, যে ওকে, কারণে বাচ্চারা বিভিন্ন দিকে মানে হয়ে যাচ্ছে, অ্যাটাচ হয়ে যাচ্ছে, ইমোশনাল এবার অ্যাটাচমেন্টটা কমে যাচ্ছে। ঠিক আছে, এবার একটা আমরা আপনারা সবাই মিউট করে নেন নিজেদেরকে। আপনার লাস্ট যিনি কথা বলছেন ওনার কোশ্চেনের অ্যান্সারটা হলো আমাদের ভালো লাগার জন্য ডোপামিন হরমোনটা হচ্ছে দায়ী। এখন পয়েন্টটা কি, গেম, মোবাইল, পর্ন অ্যাডিকশন, যে কোনো কিছু দেখে আমার বা ড্রাগ নেওয়া, আমাদের ডোপামিনের পরিমাণ এত বেশি বেড়ে যায় হচ্ছে আমরা ওইটার প্রতি আসক্ত হয়ে যাই, তখন এই নর্মাল অ্যাক্টিভিটি গুলো আমাদের আর ভালো লাগে না। এই জন্য তো একটু আগে আমরা বললাম যে হচ্ছে আমাদের যে আইনটা হয়েছে মদকে আপনার লিগাল করে দেওয়া, এর দ্বারা হচ্ছে মদের ড্রাগ রিলেটেড ক্রাইম বাড়ছে, অসুস্থতা বাড়ছে, আপনার হচ্ছে চোরাচালান বাড়ছে, সবকিছু। ডিমান্ড এন্ড সাপ্লাই বলে একটা কথা আছে, ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে লিগালি, তখন হচ্ছে সাপ্লাই অনেক বেড়ে যাবে, এগুলো এক একটা ম্যাটার আছে। এবার আসেন আমরা থিঙ্কিং এরর অফ ক্রিমিনালদের যেটা আছে, ক্রিমিনাল বলতে একদম আমি যে 100টা লোক খুন করছে আমি তাদেরকেও বুঝাচ্ছি, যে 2 টাকা হচ্ছে চুরি করছে, ঘুষ নিচ্ছে, আমি তাদেরকেও বুঝাচ্ছি। আমার কাছে সব ক্যাটাগরি সবাই ক্রিমিনাল, কারণ সে আপনার খারাপ করছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে ডিনাইল অফ রেসপন্সিবিলিটি, ডিনাইল অফ রেসপন্সিবিলিটি ক্ষেত্রে হচ্ছে কি তারা তাদের হচ্ছে দায়িত্ব যেটা আছে তারা দায়িত্বটা হচ্ছে যে পালন করবে না। যেমন আমাদের রানা প্লাজার ক্ষেত্রে হচ্ছে যদি আমরা হচ্ছে দেখি, রানা প্লাজার ক্ষেত্রে যে মালিক বলতেছে এটা হচ্ছে কনস্ট্রাকশনের দোষ, কনস্ট্রাকশন বলতেছে মালিকের দোষ, আর কেউ বলতেছে এটা আরেকজনকে ধাক্কা দিয়ে ফালাই দিছে, মানে খামখেয়ালি, এদের কারো কোনো রেসপন্সিবিলিটি নেই। ওখানে কতজন মারা গিয়েছে না গিয়েছে সেগুলোর ক্ষেত্রে না, তাদের হচ্ছে ইমেজ গুলো ঠিক থাকতে হবে। এই ডিনাইল অফ রেসপন্সিবিলিটির ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের স্যার তো আসেনি, কেন আমি স্যারকেও বলছিলাম, বাট এখন আবার বলতেছি, আপনারা হাই অথরিটি অনেক পরিবর্তন চাচ্ছেন গভর্নমেন্টের, যেটা হচ্ছে আপনাদের মিডল অথরিটি কোনো পরিবর্তন চাচ্ছে না, যার কারণে আলটিমেট আপনারা 5% অফ 10% পরিবর্তন নিয়ে আসতে পারবেন না, কজ অফ ডিনাইল অফ রেসপন্সিবিলিটি। তাদের কথা হচ্ছে যে তারা খুব ব্লেমিং দিবে, না এটা আমার কাজ করার দরকার নাই, এটা হচ্ছে গভর্নমেন্টের ফেলিয়ার। আরে গভর্নমেন্ট তো জনগণ। এই এখন আমাদের এই ডিনাইল অফ রেসপন্সিবিলিটির মধ্যে সবচেয়ে বড় বাজে উদাহরণ হচ্ছে আমাদের ছাত্রগুলা। 19 থেকে 20 হচ্ছে রাস্তার কাছে, 19 থেকে 20 হচ্ছে আপনার রেল লাইন আগাচ্ছে। এই যেমন গভর্নমেন্ট তেতুমির একটু আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি, বাট ক্রাইমের উদাহরণ তো এই জন্য স্পেসিফিক নাম চলে আসবে, তার জন্য মাপ চাইয়ে নিচ্ছি। গভর্নমেন্ট তিতুমির কলেজে সাইকোলজিতে মাত্র 2 জন টিচার, ওখানে আমরা হচ্ছে পার্ট টাইম যে ক্লাস নিতাম, স্টুডেন্টরা টাকা তুলে বাইরের থেকে টিচার আনতো। এখন এরা চাচ্ছে ইউনিভার্সিটি হইতে। ইউনিভার্সিটি কাকে বলে? Q1 Q2 জার্নাল বলে। Q1 Q2 জার্নালে পাবলিকেশন করার মতন, রিসার্চ পাবলিকেশন করার মতন ইউনিভার্সিটিতে যত টিচার আছে 10% টিচারেরও যোগ্যতা নাই Q1 Q2 তে কোনো রিসার্চ পাবলিকেশন করার জন্য, কিন্তু আপনি চাচ্ছেন ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটি হয়ে কি হবে? এখন এই ডিনাইল অফ রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব কি, কর্তব্য কি? আমাদের বর্তমান ছাত্রগুলো পড়াশোনা ছাড়া যা পারে সবই পারবে, একমাত্র ওদের পড়াশোনা স্কিল ডেভেলপমেন্টে দেন, ওরা পারবে না। এবার বাকি সবকিছু ওরা করে। চেতনা বলেন হচ্ছে এই আগে ছিল হচ্ছে যে চেতনা, এখন হচ্ছে স্পিড, এগুলো দিয়ে হচ্ছে যে সব কাজ হচ্ছে। আর গভর্নমেন্টের তো উদাহরণে দিলাম। মিনিমাইজিং অফ দ্য হার্ম, এখন হচ্ছে এদের মাথার মধ্যে আরেকটা জিনিস থাকে, এরা হচ্ছে মিনিমাইজ করে থাকে তাদের যে তারা যে ক্রাইম করছে এটা কোনো অপরাধে না,
তারা আপনার আমি হচ্ছে পুলিশের সাথে তো কাজ করি বা নিজেরও পার্সোনাল থাকলে আমি যখন দেখেছি গভর্নমেন্ট সেক্টর গুলোতে আমার ড্রাইভিং লাইসেন্সও নবায়ন বলেন সবকিছুর ক্ষেত্রে আপনার 500-1000 টাকা এক্সট্রা না দিলে তারা হচ্ছে সেটাকে হচ্ছে যে তারা কাজ নিচ্ছে না, এবং এটাকে পরে জাস্টিফিকেশন এবং রেশনালাইজেশন যেটা চলে আসবে, অর্থাৎ তাদের কাজটাকে তারা হচ্ছে এটাকে লিগ্যাল মনে করছে, হালাল মনে করতেছে। এখন গভর্নমেন্টের হচ্ছে যে জব করতেছে সে বলতেছে হচ্ছে যে আরে আমাদের এই সবাই তো টাকা নিচ্ছে, এটা আমিও টাকা নিবি, এটা আমার দায়িত্ব। কিন্তু একজন পুলিশকে হচ্ছে সেই ইনভেস্টিগেশনে যাবে, ইনভেস্টিগেশন কমপ্লিট করে উইদাউট টাকা নেয়, সে টাকা না দিলে হচ্ছে পরের স্টেপ গুলোতে যায় না। এটার মানেটা কি? সে হচ্ছে যে জাস্টিফিকেশন করতেছে যে হচ্ছে না এটাই এই 500-1000 টাকা দেওয়াটাই আমার হচ্ছে যে নেওয়াটাই আমার অধিকার, এবং হচ্ছে যেমন অন্যান্য 500-1000-2000 টাকা আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য বেশি দিবেন, এটা কাজ নিতে হবে, এটা খুব বলে নিচ্ছে। আগে তো আমরা এককালে আজ থেকে 5 থেকে 10 বছর আগে সুদ ঘুষকে আমরা ঘুষকে এরকম টেবিলের নিচে দিত, এখন টেবিলে নিচ্ছে না, ওপেনলি কথা বলে নিচ্ছে, জাস্টিফিকেশন করে নিচ্ছে, সে এটাকে হালাল মনে করছে। যে হচ্ছে আপনার 1000-2000 টাকা 19-20 করতেছে বা হচ্ছে এলোমেলো করতেছে, সে বলতেছে আর আমি এত কি ক্ষতি করতেছি, আমার এই ক্ষতিটা কি হবে, দেশে কত বড় লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে। আরেকটা উদাহরণ দিয়ে আসি, আমাদের বিয়ে শাদী অন্য কোনো অনুষ্ঠানের জন্য আমাদের গভর্নমেন্টের প্রপার্টি গুলো আমরা যে নষ্ট করি, রাস্তাকে গর্ত করে ফেলি, ওর কথা হচ্ছে ছোট একটা গর্তে করতেছে, ভাই এই গর্ত বৃষ্টির কালে কত বড় গর্ত হবে, এখানে এই গর্তটা পূরণ করতে কত হাজার টাকা লাগবে, এটা আমাদের কারণে। অর্থাৎ আমি যে ক্ষতিটা করতেছি, ক্ষতিটাকে আমি সবসময় মিনিমাইজ করতেছি না, এটা কোনো ক্ষতি না, এটা কোনো কিছুই হচ্ছে না, অতএব এটা কোনো ক্ষতি হবে না। এই ধরনের মাইন্ডসেট গুলো আমাদের থাকে। এবার স্যালারি কথা আসি, যেমন আমি নিজের গভর্নমেন্টের হচ্ছে কখনো তো বিসিএস এর একবার অ্যাপ্লাই করছি, কখনো পরীক্ষা দিই নাই। তখন আমি পুলিশের হচ্ছে আপনার আমার লিস্টের মধ্যে ছিল না, আমি ফরেন ক্যাডারটাকে হচ্ছে তাই আপনার ফার্স্ট 5 তে রাখিছি। কারণ তখনই আমি অ্যানালাইসিস করে দেখলাম হচ্ছে আপনার আমি যদি গভর্নমেন্ট কিছু পোস্টের ক্ষেত্রে যাই, আপনার অর্ডার যেটা আছে, আপনার হাই অথরিটির অর্ডার গুলো না শুনলে তখন আপনি ভালো কোনো কিছু করতে পারবেন না, আপনাকে অনেক হ্যারাসমেন্ট করবে। আজকে যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট হচ্ছে যাই এদেরকে ইউজ করতেছে, আজকে যাদেরকে আপনি মারতেছেন পরশু আবার তাদের কথাগুলো শুনতে হবে, অর্ডার শুনতে হবে। অতএব এই এক জায়গাগুলো আছে আমাদের এখানে স্যার আছে উইথ রেসপেক্ট, বাংলাদেশ পুলিশকে এরকম রাজনীতি মুক্ত করা এটা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল জিনিস হবে। একটা হচ্ছে এই গভর্নমেন্ট পারতো যদি হচ্ছে মিডল অথরিটি হচ্ছে এদেরকে হেল্প করতো, তাহলে গভর্নমেন্ট পুলিশ হচ্ছে একদম খুব নিউট্রাল হয়ে যেত। আদারওয়াইজ যে গভর্নমেন্ট আসবে সবাই হচ্ছে ওদেরকে নিয়ে ছেলে খেলা বলেন হচ্ছে ইউজ করা লাগবে। এখন বর্তমানে আমাদের ল অর্ডার গুলো হচ্ছে খুব কম থাকার কারণে হচ্ছে এটা কি এই আমরা ক্রাইমের পরিমাণ কিন্তু অনেক বাড়ছে। এবার আসেন হচ্ছে ব্লেমিং এর ক্ষেত্রে, ব্লেমিং ক্ষেত্রে হচ্ছে কি এই ব্লেমিং আমি বলবো খুব ওস্তাদ। আমাদের একটা আমি কেসের উদাহরণ দিই, আমাদের হচ্ছে সাইকোলজির ক্ষেত্রে একটা ক্লায়েন্ট আমার কাছে হচ্ছে তার নর্মাল হিস্ট্রির জন্য সাইকোলজি কেসের কথা বলছিল। তার লাইফে অনেক ট্রমা, অনেক কিছু, তার মা বাবা সব সময় তাকে মারতো। যেমন এই আমাদের মা বাবা, আমাদের আগের যে মা বাবা আছে এখনকার নিউ মা বাবা না, তারা আমাদেরকে মারাটা তাদের অধিকার মনে করতো, আমরা এই মাইন্ডসেট নিয়ে বড় হয়েছি। কিন্তু এখন আমাদের জেন জি আলফা যারা আছে এরা কখনো হচ্ছে মারধরকে কখনো বিশ্বাস করে না, এদের মতের অমতে গেলেই সমস্যা হবে। এখন আগের মা বাবার একটু উদাহরণ দিই, ব্লেমিং এর আমরা ওস্তাদ কিভাবে। ওই মেয়েটা ছিল ক্লাস 5-6 এ পড়ে, ছোট বাচ্চারা অন্যদেরকে হেল্প করে। এখন বাড়ির আশপাশে একজন আছে এই ঠিকানা কোথায়, উনি মেয়েটা বলছে ওই দিকে, পরে বলতেছে লোকটা আপনি একটু বলে দেন তো কোথায়, দেখা যেত ছোট বাবুটা। পরে মেয়েটা দেখা দিছে, পরে এক জায়গায় গিয়ে ওই মেয়েটা যা ছিল সবগুলো নিয়ে গেছে, মেয়েটাকে রেপও করছে। ওকে, পরে মেয়েটা তো চলে আসছে, এসে পর বাপ মা দেখছে। কিছুদিন পরে এবার ওর বাপ মাই হচ্ছে মেয়েটাকে খোঁচা দিয়ে বলতেছে তুই ওখানে গেছ দেখে তো তোকে রেপ করছে। এটা কি ব্লেমিংটা কে দিচ্ছে? এখন মা বাবাই দিচ্ছে। অতএব হচ্ছে আমরা বাংলাদেশিরা ব্লেমিং এ উস্তাদ। যেমন এই পুলিশরা আমরা গণহারে সবাই ব্লেমিং দিচ্ছি। আমি তো 1 মাস আগে বাংলাদেশে যখন গেলাম তখন হচ্ছে দেখেছি আপনার ট্রাফিক পুলিশ অন্য কিছু বলেন, বাংলাদেশে মানুষ এখন পুলিশকে হচ্ছে 10% মানে না। এভাবে হাত দিয়েছে, জুম করে হচ্ছে হাতের উপর দিয়ে যায়, মানুষ চলে যাচ্ছে। আপনি যদি রুলস রেগুলেশন না মানেন তাহলে কিভাবে হবে? অতএব সবাই খারাপ না, আমি এরকম অনেক অনেস্ট লোকদের সাথে তো আলহামদুলিল্লাহ কাজ করি, যারা আমাদেরকে ডাকে আমি বলবো অনেকে ভালো।
কিন্তু আমরা এই লোকগুলোকে হচ্ছে কোয়ালিটি গুলো দেখতে পারি না, আমরা শুধু এক চোখ বন্ধ রেখে এই দল খারাপ, এটাকে আমরা আরো অন্যান্য থিঙ্কিং এরর যেটা আসবে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট বলে। ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি, আমি হচ্ছে হয় অঙ্কেতে আমি যদি 100 পাই তাহলে আমি ভালো স্টুডেন্ট, আর না হলে খারাপ। আমি 95 পাইছি, আমার হচ্ছে আমি খারাপ। এই এক ধরনের কর্নার, এটা আমাদের পলিটিশিয়ান বলেন আর রিলিজিয়াস কমিউনিটি বলেন, এরা আমাদেরকে এবং মা বাবা এরা আমাদেরকে এভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে বড় করেছে। ব্ল্যাক এন্ড হোয়াইটটা কেমন, যেমন ধরলাম হচ্ছে আপনার মা আপনার পরিবারের কন্ট্রোল দাতা, এখন সে কি করতেছে, এই সে হচ্ছে বলতেছে না তোর বাবার পরিবারের সাথে দেখা করবি না, সবগুলো হয়ে যায়। আর হচ্ছে এবার ধরলাম বাবা হচ্ছে আপনার কন্ট্রোলিং অথরিটি, তখন এবার বলতেছে কি না তোর মা বাবার ফ্যামিলি যাবে না, সবগুলো অশিক্ষিত, সবগুলো ম্যানারলেস, এগুলো গরিব। অর্থাৎ তাকে একদম এক ঘরোয়া করে নিচ্ছে, তাকে সবাইকে নিয়ে চলা শিখছে না। এবার রিলিজিয়াস কমিউনিটির ক্ষেত্রে আসি, ওরা কিভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করছে, যে হচ্ছে যে দল করতেছে আমার দলে এটাই ঠিক, আমার দলটাই ঠিক। এই যেমন পাবলিকের মতন ঘটনা হচ্ছে, আমরা ওদেরকে সবসময় হচ্ছে ঠান্ডা নিরিবিলি একটা প্রজাতি জানতাম, আর মানে কমিউনিটি জানতাম, তারা হচ্ছে এখন নিজের ভাই যাদের সাথে আগে জান দিয়ে দিত তাদের মাথা ফাটাইছে কেন, এই ব্ল্যাক এন্ড হোয়াইট থিঙ্কিং কারণে। কারণ আমাদের রিলিজিয়াস এবং পলিটিশিয়ান এরা আমাদের কখনো ওপেন মাইন্ডেড রাখেন, এরা আমাদেরকে কিছু নলেজ দিয়ে আবদ্ধ করে নেয়। তোমার এই যে এটা আমল করতেছে এই আমলটাই ঠিক, তোমার আর অন্য কোনো বই পড়া লাগবে না, অন্য কোনো কিতাব পড়া লাগবে না। তারপরে তুমি এখন যেটা ফলো করতেছো এটাই ঠিক, এটাই ইবাদত, আর অন্য কোনো ইবাদত লাগবে না। আমি এখন ইন্ডিয়া যেটা আছি এখানে হচ্ছে মাজার পূজারি বা সুন্নি বলতে পারেন, সুন্নিদের এদের বেশি। আমি মসজিদের বয়ানগুলোতে দেখি সারাক্ষণ মসজিদের বয়ানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের উপর নিয়ে বয়ান। ভাই ইসলামী শরীয়তের কি আর কোনো হুকুম নাই? শরীয়তের আপনার বিজনেস অন্য কোনো কিছু নেই না, শুধু এটা। অর্থাৎ আমাদের ব্রেন গুলো ব্ল্যাক এন্ড হোয়াইট করে ইন গ্রুপ আউট গ্রুপ করা, অর্থাৎ এ গ্রুপ করে নিছে। এবার আসেন পলিটিশিয়ান উদাহরণ। পলিটিশিয়ান উদাহরণটা হচ্ছে যে এক্স করলো, আওয়ামী লীগ হচ্ছে ছিল এতদিন তারা কন্ট্রোল করছে, এখন দেশ রসাতলে যাচ্ছে। বিএনপি হচ্ছে যা বলতেছে নির্বাচনের সকল সমস্যার সমাধান, এবং আওয়ামী লীগের চোখ থেকে এখন 19 থেকে 20 যত কোনো ক্রাইম হয় তাদের ফেসবুকে এখন পোস্ট পাওয়া যাচ্ছে। আজ থেকে 2-3 বছর আগে তো তারা কখনো মানুষ মারা গেলেও উল্টাটা বলতো, কোনো মারা যায় না, এটা তাদের ব্লেমিং রেশনালিজম এগুলো ছিল, যে হচ্ছে এই দলটা এমন করছে এই কারণে হচ্ছে আমরা গিয়েছি। আমি এরকম যারা পলিটিশিয়ান বা হচ্ছে যারা মারামারি করে, আমি এদেরকে কোশ্চেনটা বলছিলাম, আপনারা যখন একজন মানুষকে ইট মারেন অথবা হচ্ছে বাঁশ দিয়ে মারতেছেন অথবা মেরেই ফেলতেছেন, ওই সময় আপনাদের মাইন্ডে কি থাকে কোশ্চেন, এটাকে সাইকোলজিক্যাল অটোস্পি বলা হয়। ওনারা তখন এই কোশ্চেনের অ্যান্সারটা এটা দেয়, আমাকে হচ্ছে সার্ভাইভ করতে হবে, আমাকে টিকে থাকতে হবে। মানে টিকে থাকাটাই সকল কিছুর উদাহরণ। আমাদের এই পলিটিশিয়ান এগুলো সব দুধবাদ, মানে মুদ্রার এইপিট ওপিট, সবাই হচ্ছে আলটিমেট পাওয়ার গুলো চায়। এই জন্য ওরা আমাদেরকে ব্রেন গুলোকে ব্ল্যাক হোয়াইট ব্রেন ওয়াশ করে রাখছে। আমার দলে ঠিক, আমার এই আদর্শটা ঠিক, আমার পরিবারের ঠিক, আমার জামাই ঠিক, আমার দাদা ঠিক, এটাই। অর্থাৎ এছাড়া আমাদেরকে অন্য কোনোভাবে থিঙ্কিং করা শিখাচ্ছে না। আল্লাহ মাফ করুক, আজকে একদম ক্রাইম পড়াতে যায় আপনাদের সকলের ক্রাইম গুলো নিয়ে দলগুলো নিয়ে বলে দিচ্ছি। এটারও একটা আছে, কেন ভয় পাচ্ছি এটাও আমি হচ্ছে লাস্টে আসতেছি। ভিকটিম ব্লেমিং তো গেল, আর আরেকটা হচ্ছে এন্টারটেনমেন্ট। এটা ক্ষেত্রে হচ্ছে এরা বিশ্বাস করে তারা হচ্ছে তাদের লাইফে হচ্ছে খুব স্পেশাল ট্রিটমেন্ট, অথবা হচ্ছে তারা লাইফের স্পেশাল পাওয়ার। যেমন এটাকে সুন্দর উদাহরণ হচ্ছে কারো হচ্ছে বাবার বাংলাদেশ, কারো হচ্ছে জামাইয়ের বাংলাদেশ, কারো হচ্ছে আমরা ইসলামিকদের চিন্তাটা হচ্ছে এরকম, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, অতএব বাংলাদেশে ইসলাম শাসন হইতে হবে, 90% মুসলিম। অতএব মানে কি, তারা ফিল করে তারা একটা স্পেশাল কোনো কিছু তারা নিয়ম ভাঙতে পারে। আপনারা যেন বলছেন আমাকে কেউ ধরতে পারবে না, এই তাদের মধ্যে এই ফিলিং, তারা স্পেশাল একটা ব্যক্তি, তারা নিয়ম ভাঙতে পারবে। এই যে ক্রাইম করছে, মানুষ আত্মহত্যা করছে, তার মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই। আপনি দেখেন এনি পলিটিশিয়ান রানিং প্রিভিয়াস বা নেক্সট যারা আসবে, একটা হচ্ছে আপনাদের, আমি তো স্টেটমেন্ট অ্যানালাইসিস বুঝতে পারি, তারা আপনাদেরকে ব্রেন ওয়াশের জন্য অনেক ইমোশনাল কথা বলে, কিন্তু তাদের স্টেটমেন্টের মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই যে কে ক্রাইম করছে। একদল আগে ছিল 5 বছর দুর্নীতিতে টপ করছে, সে নিয়ে তাদের যে তারা তাদের এমপ্লয় গুলোকে, এমপ্লয় না তাদের এই নেতা কর্মীরা যে হচ্ছে চাঁদাবাজি করতেছে, এই নিয়ে যে কন্ট্রোল নাই তাদের, এটা নিয়ে তাদের কোনো গিল্টি ফিলিং নাই। আগের গভর্নমেন্ট আসেন
এই পরিমাণ কন্ট্রোলিং করছেন, এই পরিমাণ মানুষ মারছেন, নো গিলটি ফিলিং। অর্থাৎ এদের হচ্ছে আমি সুপ্রিম, আমি রাজা, আমি ক্ষমতাধর অধিকারী, আমি মনে করেন ফেরেশতা তো বলবো না, এরকম একটা সাহস, আমি খুব ওভারঅল একটা সুপ্রিম পাওয়ারের কিছু, আমি সবকিছু করার অধিকার, আমার ক্ষমতা আসবে, আমি আপনাকে দেখে যাবো। এখনই হচ্ছে ফেসবুক গুলোতে এমন দেখতেছেন। ওকে, এবার ওভার জেনারেলাইজেশন হচ্ছে তিলকে তাল করা। একটা ছোট ঘটনা হচ্ছে আপনার এই ঘটনাকে সবকিছু নিয়ে, যেমন ধরলাম নোয়াখালীর সবগুলো লোক খারাপ, গুজরাটের এগুলো সবগুলো হচ্ছে যে মুসলিম বিদ্বেষী, এর পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সবগুলো লোক মারামারি করে। অর্থাৎ আপনি একটা ঘটনাকে প্রেক্ষাপটে সবগুলো নিয়ে, এটার বেস্ট উদাহরণ হচ্ছে কুমিল্লাতে জেলা করা যাবে না কেন? কারণ হলো কুমিল্লাতে কথা হলে যে কুমিল্লা সবগুলো এই কথা আসলে তার একজন নির্দিষ্ট ব্যক্তির কথা মনে চলে আসে, অতএব কুমিল্লাকে জেলা করা যাবে না, কুমিল্লার নাম রাখা যাবে না, ওভার জেনারেলাইজ সবকিছু। অর্থাৎ আপনার একটা ঘটনাই হচ্ছে সবকিছু দিয়ে আপনি জাস্টিফাই করতেছেন। এবার এটা আমাদের পুলিশ বা অন্যান্য ক্ষেত্রে এটা লাগবে কি, এরা হচ্ছে কিছু মাইন্ডসেট না যে হুজুর যেগুলো আছে, দাড়ি টুপি আছে, এগুলো মানে টেরোরিস্ট। এই ইসলামিক ফোবিয়া যেটা হচ্ছে আমাদের পৃথিবীতে তৈরি করা হয়ে গেছে, সেটা হচ্ছে ওভার জেনারেলাইজেশন। কিছু হচ্ছে ক্রিমিনালকে দাড়ি টুপি রাখা হয়েছে, এখন সবার কাছে এই বিশ্বাসটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দাড়ি টুপি আলাই মানে হচ্ছে জঙ্গি, আইএস অথবা অন্য যে কোনো গ্রুপ। এই বিষয়গুলো হচ্ছে চলে আসছে। ওকে, জাস্টিফিকেশন আমরা তো বললাম, সে তার কাজের একটা যুক্তি দিয়ে দিবে, হচ্ছে যাই আমার এই কাজ করা ছাড়া কোনো উপায় নাই, এবং হচ্ছে যাই আমার এটাই একমাত্র পথ ছিল, এবং আমাকে হচ্ছে যাই ধরলাম আমার নেত্রী বলছে, অথবা ম্যাডাম বলছে, আপা বলছে, অথবা আমার আমিরে বলছে। এই দেশে তো তিনটাই ওয়ার্ড, একটা হচ্ছে আমির, রিলিজিয়াস কমিউনিটি, আপা, ম্যাডাম, এই তিনটাই আমরা হচ্ছে আটকে গেছি। এখন এই জাস্টিফিকেশন, এরা বলছে রোড খালি করতে হবে, এরা বলছে হচ্ছে ব্যালট বক্স পূরণ করতে হবে, এরা বলছে রোড আটকাতে হবে। এখন কি জন্য, এটার ইফেক্টটা কি সেটা আমাদের কখনো চিন্তা নাই, অর্থাৎ আমার মাথার মধ্যে অতটুকুই ঢুকে। এবার আসেন ক্যাটাস্ট্রোফাইজিং হচ্ছে আপনি ছোট প্রবলেমটাকে বড় করলেন হচ্ছে, এবং এটাই অনলি সলিউশন। যেমন হলো আমি হচ্ছে যদি এখন ব্যাংকে তো কোটি কোটি টাকা থাকে, আমি যদি হচ্ছে ব্যাংকের টাকা না মারি থাকি, তাহলে আমার ফ্যামিলি সার্ভাইভ করবে না, আমার সম্মান বাঁচবে না। আমি এখন হচ্ছে যদি বাংলাদেশ ব্যাংকের হচ্ছে কয়েক বিলিয়ন ডলার হচ্ছে আমি যদি না ছাপাই, আমার হচ্ছে দলের ইমেজ থাকবে না, আমাকে চুপচাপ হলেও ছাপাইতে হবে। অর্থাৎ কি, ছোট বিষয়টাকে নিয়ে আপনি বড় ভাবে হচ্ছে দেখছে, আপনার ইমেজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার এখানে আরো একটু উদাহরণ দেওয়া যায়। আমাদের যাদের ইগো প্রবলেম, এদের ক্যাটাস্ট্রোফাইজিং খুব বেশি হয়। তার একটু ছোট বলছে, যেমন আমি অনেক উদাহরণে পুলিশকে নিয়ে আসছি বা পলিটিশিয়ান লোক নিয়ে আসছি, যারা এই ভিডিওটা পরবর্তীতেও দেখবে, তারা বলবে আমার দলকে ছোট করছে, মিরাজ তো নিশ্চয়ই হচ্ছে এই দলের লোক, মিরাজ নিশ্চয়ই ওই দলের লোক, তাকে তো মারতে হবে। অতএব এই ছোট বিষয়টাকে নিয়ে আপনি যখন চলে যাবেন, এই মিরাজকে মুখ বন্ধ করা, এর দেশে না আসতে দেওয়া, এটা একমাত্র সলিউশন, তখন হবে কি, এটা আপনি ক্যাটাস্ট্রোফাইজিং করতেছেন। আপনার ছোট একটা বিষয়ের কাটাকে সলিউশন একমাত্র একটা জিনিসই দেখতেছেন। ব্ল্যাক হোয়াইট তো বললাম, আমরা হচ্ছে ইন গ্রুপ আউট গ্রুপ, এই মাথা অথবা ওই মাথা করে নিয়েছি। আর আরেকটা হচ্ছে আমাদের এই স্টুডেন্টদের জাতিগতভাবে হচ্ছে আমরা পুয়ার ডিসিশন মেকিং। এই যেমন হচ্ছে আমি রিসেন্ট ইভেন্ট দেখতে হচ্ছে আপনার ইয়ার কথা বলি, আমাদের এই তিতুমির কলেজ, এবার ধরলাম তিতুমির কলেজে আন্দোলনের পরে বিশ্বাস করেন পাশ হয়ে যাবে, ওদেরকে বিশ্ববিদ্যালয় হচ্ছে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি বললাম না Q1 Q2 জার্নাল, রিসার্চ পাবলিকেশন করা টপ 2 লেভেল জার্নাল, এখানের ওই লেভেলের হচ্ছে আপনার পাবলিকেশন করার সাবজেক্ট যে স্যার আছে, ওরা সম্ভব না, ওদের নিজেরা 5-10 বছর ট্রেন আপ করে এরপরে নিতে পারবেন, কারণ আমরাও তো স্যারদের অ্যাবিলিটি জানি। আমি সম্মান দিয়ে বলছি, ওনার আমার টিচার, বাট আলটিমেটলি ডিসিশন মেকিং। এরপর হচ্ছে দেশের একটা ফান্ডিং আছে, সবাই যদি সবকিছু চায়, আয় কোথায়? গভর্নমেন্টের আয় নেই, গভর্নমেন্ট এত ব্যয় করলে কোথায় থেকে খরচ করবে? ঋণ করে করবে। এই আমাদের এই পুয়ার ডিসিশন মেকিং। এর পরবর্তীতে ইউনিভার্সিটি করতে হলে কোটি কোটি টাকার জিনিস লাগবে। যেমন আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি সাধুবাদ জানাই তাদের এই প্রোগ্রামকে, তারা হচ্ছে আপনার ফরেনসিক ইনস্টিটিউট একটা করতে চাচ্ছে, এবং কোর্সও বা করার প্রক্রিয়াধীন আছে, সাইবার সিকিউরিটি আর অন্যান্য জিনিস আছে, আমি খুব সাধুবাদ জানাই। কিন্তু এবার আসেন ডিসিশন মেকিং, ফরেনসিকের এক একটা টুলস কয়েক কোটি টাকা, আপনার ন্যূনতম এনি টুলস আপনার 50 লাখ থেকে শুরু করে 5, 10, 20 কোটি টাকা চলে আসবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি এই পরিমাণ ক্ষমতা আছে একটা ডিপার্টমেন্টে তারা কয়েক কোটি টাকার টুলস কিনতে পারবে?
এখন এগুলো বললে আমার স্যাররাই তো হচ্ছে রেগে যাবে, এই মিরাজ এগুলো কি বলতেছো। অতএব এখানের মধ্যে আমাদের পুয়ার ডিসিশন মেকিং, আমাদের এই বর্তমান জেনজি বলেন আলফা বলেন ইউনিভার্সিটি প্রত্যেকটা যারা এই করতেছে আন্দোলন করতেছে সবগুলোর ম্যাক্সিমামে পুয়ার ডিসিশন মেকিং। বাট এক ভালো হচ্ছে ছাত্র সংস্কার যে ছেলেগুলো আছে এগুলো আগে থেকে বিতর্ক করতে আরো অন্যান্য বিভিন্ন মানে অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ ছিল, এই জন্য এদের ডিসিশন মেকিং ভালো। বাট ফলোয়ার যারা আছে এখন সবগুলোর ডিসিশন মেকিং খুব খারাপ এবং তারা চরম মাত্রায় ইম্পালসিভ। 19 থেকে 20 হচ্ছে একটা ঝাড়ি দিচ্ছে, একটা কথা বলতেছে, তোমাকে হচ্ছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ তুমি আমাদের গ্রুপের না, আমাদের মতো না, তো তোমার সাথে সংসার করা যাবে না বা তোমার সাথে থাকা যাবে না, বের হয়ে যাও। অর্থাৎ কেউ আমাদের নিজেদের দোষ দেখতে পারছে না। এবার আসে আপনারা অনেকে বলছেন পাওয়ার এবং কন্ট্রোল। আমরা হচ্ছে অন্যকে ডোমিনেট করতে আমাদের খুব মজা লাগে, অন্যকে কন্ট্রোল করতে আমাদের খুব মজা লাগে। এই যখন আপনি লাইফে টাকার ক্ষমতা বা পাওয়ারের ক্ষমতা লোভ আপনার জীবনে চলে আসবে তখন আপনার ক্রাইম করতে অনেক মজা পাবেন, ডোপামিন সিক্রেশনটা বেড়ে যাবে। এই জিনিসটা যেটা আছে, আমি অন্যকে মানে কন্ট্রোল করার জন্য হচ্ছে আমি হচ্ছে পলিটিক্স ক্রাইম করতেছি। আমি এত লোক কেন মারতেছি, কারণ হচ্ছে এলাকা আমার নাম শুনলে ভয় কাঁপবে। আমি নারায়ণগঞ্জের এটা, আমি হচ্ছে কয়েকটা গান লাগিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি, আমি অস্ত্র হাতে নিয়ে হচ্ছে যে শো করতেছে, অর্থাৎ মানুষ আমাকে ভয় পাবে, আমাকে নিয়ে কথা বলবে, আমার হচ্ছে যখন কথা বলবে রিকগনিশন পাবো, রিওয়ার্ড পাবো, এটা আমাকে ভালো দিবে। অর্থাৎ এই পাওয়ার এবং কন্ট্রোল যে মাইন্ডসেট আছে সেগুলো আপনার হচ্ছে আমাদের এই ব্রেনের মধ্যে থাকে। আর ক্রিমিনাল পার্ট, আপনার ক্রাইম করে যখন অহংকার, আমি 100টা মারছি 200টারে মারছি, আমি এত টাকা খেয়ে ফেলছি, আমার দ্বারা এত সম্ভব। অনেকে ক্রাইম করে নিজেকে অনেক পাওয়ারফুল বলে, আমি হচ্ছে আজকে এই দেখে ছেড়ে দিয়েছে, আমার বিরুদ্ধে কথা বলছেন, আমি কি কম কিসের। অর্থাৎ এই ক্রিমিনাল প্রাইড যে বিষয়টা আছে সেই বিষয়গুলো হচ্ছে যে আপনার এখানের মধ্যে খুব চলে আসছে। এবার আসেন সবচেয়ে আমি বলবো বাঙালি জাতিগতভাবে রিভেঞ্জ একটা জাতি। কেন বলছি, এই আগের গভর্নমেন্ট যারা ছিল এরা রিভেঞ্জ নিতে চাইছে, এই গভর্নমেন্টের অনেক দোষ আছে, এরা প্রথম থেকে অনেক ভুল করছিল, অনেক কিছু। এর প্রথম সবচেয়ে বড় ভুল, এখন অনেকে আমার মতের বিরুদ্ধে চলে যেতে পারেন, স্বাভাবিকই, আমি এটাকে রেসপেক্ট করি। ওরা হচ্ছে আমাদের মানে কি, আমরা একতা ফিলিংসটা হচ্ছে কখনো আমাদের মধ্যে ছিল না। অনেক বছরের মধ্যে এই ছাত্র যে ইউনিটি ছিল ওইটার মধ্যে আসছে, এছাড়া আসবে না। যেমন আমার আরেকটা প্রেডিকশন হচ্ছে বাংলাদেশে কখনো ইসলামিক কোন দল রাজনীতিতে আসবে না। কেন আসবে না? এটার উত্তর হচ্ছে আমরা কখনো ফিলিং দিতে পারি নাই, আমরা ফিলিং দিতে পারি নাই। যে হচ্ছে জামাত করে হচ্ছে যায় সে চরমনায় ঠিক না, চরমনায় হচ্ছে করলে তাবলিগ ঠিক না, তাবলিগ ঠিক করলে মাদারপন্থী গুলো ঠিক না। অতএব সবাই যার যার গুলো আছে, আল হাদিস গুলো আবার আর এক মাইন্ডসেটে আছে। অর্থাৎ কেউ কাউকে সহ্য করতে পারে না। এবং যেমন যে যে দলের থাকো তাদের ইসলামিক গুলো হচ্ছে কি, যেমন চরমনাইদের কিছু একটা নির্দিষ্ট পোশাক আছে, তাবলিগের কিছু টুপি বা কিছু পোশাক আছে, তারপরে জামাতেরও কিছু গঠনগত কিছু স্ট্রাকচার আছে। অতএব এটা এরকম যদি এমন হতো যে ধরুন প্রস্টিটিউট অথবা হচ্ছে যে একদম রোডে হচ্ছে খারাপ কাজ করে, সেও যদি বলে হ্যাঁ আমি খারাপ কিন্তু এই দলটা ভালো, এরা সবার জন্য কাজ করে, এদের মধ্যে একতা আছে এবং হচ্ছে এরা সবাইকে নিয়ে চলতে পারে, এই ধরনের যেদিন ফিলিং দিতে পারবে ইসলামিক কমিউনিটি ওই দিন তারা জিততে পারবে, এর আগে পারবে না। ওকে, এবার আসেন ডিফেন্স মেন্টালিটির কথা বলছি। এখন গভর্নমেন্টের সব লেভেলের হচ্ছে দেখেন, এই আগের গভর্নমেন্ট চলে গেছে, ওরা বলছে সুযোগ আসলে আমরা রিভেন্স তোমাদেরকে সবাইকে আবার বিচার আওতায় নিব। আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট সবাই ফেসবুক পোস্ট দেখেন, এর পরবর্তীতে হচ্ছে আমরা যাদেরকে পারছে সবাই রিভেন্স নিয়ে নিছে। এবং আমিও লাইফে মাইন্ডসেট আছি, আমি যে সবসময় আলহামদুলিল্লাহ সৎ পথে থাকার আমার মেন্টালিটি আছে, আমি এনিটাইম যে কারো ব্যক্তি রিভেন্স মেন্টালিটিতে পড়ে যেতে পারি। কারণ আমার ক্রাইম নিয়ে অ্যানালিসিস বিশ্লেষণ করতে তো অনেক উদাহরণ চলে আসবে যে কারো গায়ে আগুন লেগে যাবে। অতএব এই রিভেন্স মেন্টালিটির কারণে হচ্ছে আমাদের দেশ খুব পিছিয়ে আছে। এই রিভেন্সটা হচ্ছে এরকম শুধু পলিটিশিয়ান না, আমাদের মা বাবার মধ্যে কম রিভেন্স আপনারা দেখছেন? আপনি একটু আপনার মা বাবার দিকে খেয়াল করে থাকেন, অ্যাগ্রেসিভ যারা আছে, একবার আপনার মায়ের ফ্যামিলি বা বাবার ফ্যামিলি অথবা কেউ কোনো কিছু বলছে, এই জিনিসটা হচ্ছে কখনো ভুলতে পারে নাই, এটাকে রিভেন্স নিয়ে ছাড়ছে। আপনার চারপাশে দেখেন ফ্যামিলি থেকে এগুলো শিক্ষা আছে। স্কুল লাইফে আপনি কখনো কোনো টিচারের হচ্ছে একটা ভুল ধরিয়ে দিছে, ওই টিচার আপনাকে আজীবন হচ্ছে বা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে জ্বালাই ছাড়ছে। আমার ইউনিভার্সিটি, আমি তো নিজে ইউনিভার্সিটি লাইফ হচ্ছে আমার কত টিচার আমাকে কত কথা রুমের মধ্যে দেখে কত কথা বলছে, তুমি এত
বাইরে যাও কেন, এত শিখতে পারো, আমাদেরকে অপমান করো, রিভেঞ্জ মেন্টালিটি। ওনাদের কাছে মনে হয়েছে যে আমি ওনাদের ছোট করতেছি, আমার উপর রিভেঞ্জ নিয়ে নিচ্ছি। অতএব এই রিভেঞ্জ মেন্টালিটিটা জাতিগতভাবে আছে, আমি মনে করি এটা আমাদের ডিএনএ ঢুকে গেছে। এবার আসেন ডিপেন্ডেন্সি থিঙ্কিং। এটা হচ্ছে যে অন্যজন যে তথ্য দিবে সেটার উপরে নির্ভর করবে। যেমন হলো সেন্সিটিভ উদাহরণ দিই, আল হাদিসের যারা আল হাদিস হচ্ছে তারা আল হাদিস কমিউনিটি তাদেরকে যে কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে সেটাই রায়। অন্য হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যেগুলো দিবে সেগুলো আবার ঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাত যে রেফারেন্স দিবে সেটা একমাত্র ঠিক। আবার হচ্ছে এবার আসেন মাজারপন্থী অথবা হলো আপনার সুন্নি যেটা আছে, ওরা হচ্ছে একমাত্র তাদের কমিউনিটি যে রেফারেন্স দিবে সেটাই ঠিক, ওইটাই অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ আমরা থিঙ্কিং ক্ষেত্রে ডিপেন্ডেন্সি। এবার আমাদের পলিটিশিয়ানরা, আমার হাই অথরিটি, আমার স্যার, আমার ম্যাডাম, আমার আপা, আমাদের হচ্ছে এখন তো নতুন নতুন ইয়াং ছেলে মেয়েগুলো চলে আসছে, এরা যা বলতেছে ফেসবুকে যে প্রোভাইড করতেছে সেটাই হচ্ছে যে তাদের ইনফরমেশন নেওয়া আছে। আমাদের এখন ফেসবুক হচ্ছে একটা ভাইরাল আছে না, চালাই দেন, মানে কি ওইটা একসময় ওই জায়গা ছিল প্রোভাইড রিসোর্স। আপনার কোন জায়গা থেকে থিঙ্কিং করবেন এই জায়গাটা আমাদের আগে কন্ট্রোল করে নিয়ে আসা হয়েছে, সেটা আমাদের সবাই থেকে কন্ট্রোল করছে। এবার আসেন আমরা এগুলোর ক্ষেত্রে হচ্ছে যাই থিঙ্কিং গুলো আমরা এই জন্য আইডেন্টিফাই কিভাবে করতে পারবো, এগুলো এত সহজ না আইডেন্টিফাই। তাদের স্পিচ গুলো অ্যানালাইসিস করতে হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করতে হবে, তার বিহেভিয়ার অ্যানালাইসিস করতে হবে, তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, তার সাইকোলজিক্যাল টেস্ট গুলো করতে হবে। এই যাতে হচ্ছে যে থিঙ্কিং এরর। এখন আমরা এর পরবর্তীতে আসবো ক্রিমিনালদের প্রোফাইলিং গুলো কিভাবে করে, যেটা আমাদের বাংলাদেশ পুলিশ হচ্ছে ঠিক মতন করতেছে না। এক হচ্ছে ওনারা অনেক সাদা চাচ্ছে এটা অ্যাপ্লাই করার জন্য, কিন্তু করবে কেউ। এখন আমি পুলিশকেও দোষ দিব না, পুলিশকে হচ্ছে আপনার আমাদের এই সাধারণ জনগণের জন্য এই 30 থেকে 40% পুলিশ গুলো রিজার্ভ থাকে হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য, বাকি প্রটোকলের মানে পিছনে পুলিশের বড় অংশ চলে যায়। এই জন্য পুলিশের ভালো কোনো কিছু করতে হবে না। একটা পুলিশের উপর এই পরিমাণ কাজের লোড থাকে, সে না ইনভেস্টিগেশন করতে পারে, না সে হচ্ছে প্রটোকলের মধ্যে থাকে। অতএব এই কাজগুলো খুব খিচুড়ি পাইটায় আছে। জানি না সংস্কার কমিটিতে কি করা হয়েছে, কি বা কতটুকু অ্যাপ্লাই হবে। যদিও সংস্কার কমিটিতে আমি কিছু কি টুলস দেওয়া লাগবে সেগুলো হচ্ছে যাই, আমি কিছু কন্ট্রিবিউশন আছে ওখানে ওনারা এগুলো রেখেছে। ওকে, আমি এবার আপনাদের থেকে জানতে চাইবো, আমি তো অনেকক্ষণ বললাম ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে যে আমি কথা বলছি, এবার আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বা আপনাদের কোনো অ্যাড আছে কিনা একটু শুনতে চাচ্ছি। আমি খুব দ্রুত বলি মনে হয়। কারো কোনো অপিনিয়ন নেই ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে? আর কোনো থিঙ্কিং এরর বাদ গেছে কিনা, মনে হয়েছে কিনা? হ্যাঁ, আপনার বলো। স্যার, ক্রিমিনাল মাইন্ডসেটের ক্ষেত্রে আমরা কি আরেকটা জিনিস ব্লেম করতে পারি, লাইক আমাদের বিনোদনের যে জায়গাগুলা, লাইক গেমিং বা হচ্ছে মুভির যে সেক্টর গুলা, সেখানে যে আমরা নেগেটিভ সাইডটাকে যে ইয়ে করে দেখানো হয়, হাইলাইট করে দেখানো হয়, ওই জিনিসটা কি আমরা অ্যাড করতে পারি কিনা? পারফেক্ট, ভালো কথা মনে করছে, এটাও অ্যাড করবো। সেটা হলো আমার এটাও একটা অ্যানালাইসিস। সামনে আমরা যে ক্রাইম গুলো থাকবো, মানুষকে কেটে টুকরো টুকরো করার প্রবণতা রিলেটেড ক্রাইম গুলো আমরা বেশি পাবো। আমার আর একটা প্রেডিকশন। কেন? আমরা হচ্ছে মুভি দেখে খুব বেশি চেঞ্জিং হই, এখনকার জেনারেশন মুভি চেঞ্জিং হয়। আপনারা খেয়াল করে দেখেন, আজ থেকে 5 বছর আগে দাড়ি রাখার টেন্ডেন্সি ছিল না। কেজিএফ মুভি আসার পরে, ইয়াশ রকি ভাই আসার পরে হচ্ছে সবাই দাড়ি রাখার বা ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডাস্ট্রির মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে দাড়ি রাখার যে প্রবণতা বাড়ছে, সেটা এর আগে ছিল না। মুভি অনেক বেশি রাখে। এবার আসেন এনিমেল বলেন, এর পরবর্তীতে হচ্ছে আরো ভায়োলেন্স যে মুভিগুলো আছে। মার্কো তো রিসেন্ট একটা মুভি বের হয়েছে মারমা, সেখানে একদম মানে আমার দেখা মতে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ক্রাইম মানে ভায়োলেন্স মুভি হচ্ছে মার্কো, এই মুভিটা। অর্থাৎ এগুলো দেখে হচ্ছে কি ক্রিমিনাল যারা আছে ওরা দেখে খুব মজা পাবে এবং এগুলো এখান থেকে লার্নিং করবে। এখন আমাদের মুভিগুলো খুব ভায়োলেন্স হয়ে যাচ্ছে, আগে তো ভায়োলেন্স থাকতো না, এখন সবাই এক্সট্রা নতুন নতুন দিতে যায়, এমন এমন নিয়ে আসছে মানুষকে একদম ওই গাছ কাটার জিনিস দিয়ে হচ্ছে মানুষকে কেটে কেটে টুকরা করছে। অতএব এটাও হচ্ছে কারণ এটাকে সোশ্যাল লার্নিং বলে। বান্ডোরার হচ্ছে থিওরি, সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী বলে আমরা যেটা অবজার্ভ করি, যেটা দেখি সে অনুযায়ী করি। এই থিঙ্কিং এরও তো আমি অনেক কিছু আমার মা বাবার উদাহরণ নিয়ে আসলাম না, অতএব ঠিক একই ধরনের এগুলো দেখতেছে আমাদের এই ধরনের ক্রাইম বাড়বে। এটা একটা
ভালো অ্যাড, থ্যাংক ইউ। হ্যাঁ, শৈলা ম্যাম। হ্যাঁ, আমার কাছে যে মনে হয় যে আমাদের যেটা আপনি বলছিলেন না যে মিডিয়া ইনফ্লুয়েন্সের কথা বলছিলেন। আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু আগের থেকে আ পার্সোনালিটি ওয়াইজ ও চেঞ্জ হয়েছি। মানে আমরা আগের থেকে সেটা মিডিয়া হোক, যেভাবে হোক আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি ক্রিমিনাল হয়ে উঠতেছি। মানে নরমাল জিনিসগুলা আর ভাল লাগতেছে না। ফর আ চেঞ্জ আমরা দেখতে, দেখতে মনে হয় মানে একঘেয়ে চলে আসছে। কাজেই যে অনেক সময় দেখা যায় না কিছু, কিছু জায়গায় যে আ ভিডিও আছে কতগুলা দেখায় যে অ্যাক্সিডেন্ট করছে কিংবা কতগুলো খেলা হয় যেখানে ডেলিবারেটলি খুন করা হয়। তারপরে ওই যে আমরা তো সৌদি আরবে খেলার কথা জানি না? ওই যে উটের মধ্যে বাচ্চাদেরকে পিষে মারা হয়। এই যে গেমস এগুলো কিন্তু আমাদের আমাদের মানে কি বেশ কয়েক বছর আগেও ছিল না। কিন্তু এখন এগুলো একটা ট্রেন্ডিং হয়ে গেছে। মানুষের মধ্যে যে আপনি বলেন ডোপামিন সার্জ বলেন যেটা বলেন, এগুলা কি আগের থেকে এটা কি আমাদের জেনেটিক্স এ কোনো প্রবলেম আসছে? আমাদের থিংকিং এরর এর কথা আপনি বলতেছেন। কিন্তু সবকিছু মিলায় আমরা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের। আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। আমরা ভালো আর খারাপের ডেফিনিশনটা আগে যেভাবে দেখতাম এখন মনে হয় সেভাবে দেখি না। হুম। এখন এটা হচ্ছে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এটাও আমার আরেকটা এই যেটা অ্যানালাইসিস সেটা হলো আমরা শুধু বাঙালি নিয়ে উদাহরণ করছি বাঙালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের বিহেভিয়ার সবগুলো এইরকম। অর্থাৎ রিলিজিয়ন আমি কখনো প্রবলেম মনে করি না, কিন্তু রিলিজিয়ন আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে, যেভাবে প্রেডিক্ট করা হয়েছে, যেমন আমি গ্রুপগুলোতে দেখি হিন্দুগুলো মুসলমানের যে মানে নেগেটিভ বিষয়গুলো আছে নিয়ে হচ্ছে গ্রুপে পোস্ট করে তারা আনন্দ পাচ্ছে, মুসলমান গুলো অন্য ধর্মের গ্রুপ গুলো নিয়ে আসছে। অর্থাৎ আমাদের মজা করার, আনন্দ করার, হেলদি লাইফ স্টাইল অন্যকে রেসপেক্ট করার সেগুলো জায়গার ক্ষেত্রে অনেক ঘাটতি চলে আসছে। আর এখন ওই নর্মালাইজড হয়ে যাচ্ছে, এটা একটা জিনিস। যেমন একটা উদাহরণ দেওয়া হলো না, আগে ঘুষ আমরা টেবিলে তলে নিতাম, এখন উপর দিনে আমার নিজের অধিকার মনে করি। ঠিক তেমনি এই মানুষকে মেরে ফেলা, অন্যকে ডোমিনেট করা, এটা আমার নিজের অধিকার মনে করতেছে আমরা বা করবো। ওকে, মানে আমাদের ডেফিনিশন গুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা যেগুলোকে ভালো বলতাম, এই যেগুলো আমরা করব না, যেগুলো আমরাকে আনএথিক্যাল বলতাম, সেগুলাই এখন মানে এথিক্যাল আর পজিটিভ সেগুলাই ঠিক হয়ে যাচ্ছে। মানে পুরা মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেছে। কাজে ক্রিমিনাল এই কথাটার ডেফিনিশন কয় বছর পর মানে চেঞ্জ করতে হবে। আমার কাছে যেরকম মনে হচ্ছে। হম হম, এটা হচ্ছে আপনি দেখেন কয়েক জেনারেশন যখন একটা জিনিস প্র্যাকটিস করে তখন হচ্ছে ওটা জেনেটিক্স এর বিহেভিয়ার মধ্যে চলে আসে। আপনি একটা বিহেভিয়ার পার্মানেন্ট আসলে তখন আপনার এই বিহেভিয়ার তো জেনেটিক্স, তখন ওই নেক্সট জেনারেশনের মধ্যে এগুলো ট্রান্সফার হয়ে থাকে। অতএব এটা চলে আসছে। আমি ওই ব্রাহ্মণবাড়িয়ার উদাহরণ দিলাম না, আমার তো মন চায় ব্রাহ্মণবাড়িয়ার লোকদের জেনেটিক্স নিয়ে হচ্ছে খুব একটু রিসার্চ করা, এদের বিহেভিয়ার নিয়ে রিসার্চ করা, ট্রু, তাহলে অনেক ট্রু। ফাইন্ডিং গুলো আরেকটা আমরা আছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া যেখানে ক্রাইম বেশি হয়। বগুড়া কাহালু বলে একটা জায়গা আছে, ক্রাইম জোন বলে পরিচিত বাংলাদেশের। তো আমার ফার্স্ট পোস্টিং ওখানে ছিল। তো আমি শুনেছি যে ওখানে যে ক্রাইম জোন। তো আসলে এগুলো নিয়ে রিসার্চ করলে আমরা কিছুটা বুঝতে পারবো। এবার আসেন, এটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমি ইয়েতে আপনার আরেকটা উদাহরণ হচ্ছে দিয়ে দিচ্ছি। সেটা হলো আমাদের বাংলাদেশের যেটা আছে আমরা মোরাল ভ্যালু। স্যার ঠিক আছে, আপনি যেতে পারেন, আপনার কল আসছে। থ্যাংক ইউ স্যার, আপনি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, তো হাই উপরের লেভেলের। আর থ্যাংক ইউ। তোমার সাথে আবার কথা হবে। আমার একটু স্যার জরুরি আমাদের কাজ ওই যে দরকার। নতুন প্রোগ্রামটা করছে সেটা নিয়ে একটু হচ্ছে দেখলে স্যার বেটার হয়। আমরা পুলিশ আমি একটু দেখেছি, ভালো ছিল। আর এটাকে আমার কনসেপ্টটা দেখা যাচ্ছে খুব একটা ভালো গ্রুপিং করতে পারছো। আমি আজকে ওই নেরো করছো আর কি, ওই যে প্রোফাইলিং এর ইস্যুটাতে। ধন্যবাদ, এটা ইমপ্রুভ হচ্ছে। আমি দেখলাম অনেক ডেভেলপ আগের চেয়ে। আজকে থাকলে তো আপনার পরে আমি তো প্রোফাইলিংটাই শিখাবো, একদম একদম পুরো ক্রিমিনাল প্রোফাইলিং এ নিয়ে আসছি। আপনি তো আমাকে এক জায়গায় দিয়েছেন, আমি পুরো ক্রিমিনালটা নিয়ে আসছি। স্যার না, আমাকে থ্যাংক ইউ। সামনে কোথায় নিয়ে যেতে হয় সেটা দেখবেন, শুধু দেখেন। হ্যাঁ, না, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভালো স্যার। থাকবেন তাহলে। ওকে, এবার আমার একটা হচ্ছে অপিনিয়নটা হচ্ছে এরকম। স্যার হচ্ছে বাংলাদেশের আপনারা ডিএজি, ঠিক আছে, স্পেশাল ব্রাঞ্চের ইন্টেলিজেন্সের, উনি আমাকে অনেক কাজ করাইছে ভালো। উনি যে এতক্ষণ আমাদের সাথে থাকতে পারলেন এটাই তো অনেক বিজি মানুষ। আমি ওনার সাথে কথা বলা কত টাফ হয়ে যায়, বাট ছিলেন, এইটাই অনেক কিছু। এটা দেখেন আপনারা আমার প্রতিষ্ঠানের সাথে যারা আছেন সবাই তো আমার স্টুডেন্ট, লাইফে অনেক দূর আপনারা যেতে পারবেন, শুধু থাকেন ইথিক্যাল ভাবে। এবার আসেন অ্যানালাইসিসের ক্ষেত্রে। অ্যানালাইসিসটা হচ্ছে এরকম,
আমাদের হচ্ছে আমরা যে মোরাল ভ্যালুর কথা বলি, যেটা হচ্ছে আমরা একটা ম্যাম বললো আমরা ক্রিমিনালের ডেফিনেশন বা সবকিছু চেঞ্জ হয়ে গেল আপনার। এখানের মধ্যে আহ, একটা হলো মোরাল ভ্যালুর অনেকগুলো থিওরি আছে। একটা থিওরিটা হচ্ছে এরকম, আমরা কয়েক লেভেল পর্যন্ত মোরাল প্র্যাকটিস কি কি দেখি। যেমন ইন্টারন্যাশনাল একটা মোরাল প্র্যাকটিসটা যেটা দেখবেন, কারণ আমি কোনো এলিগেশন আসছে, এলিগেশনের বিচার হওয়ার আগে সে হচ্ছে নিজের সংসদ থেকে বলতেছে আমি মন্ত্রিত্ব পদ থেকে সরে দাঁড়ালাম। এটা বাইরের দেশে অনেক উদাহরণ আছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আমরা কখনো এরকম একটা উদাহরণ পাই নাই যার নামে কোনো ক্রাইম অপমানিত হয়েছে বা এলিগেশন আসছে, সে হচ্ছে নিজেকে সরিয়ে নিয়েছে। এবং আমাদের মা বাবার কথা বলি, আমি কেন বারবার মা বাবা নিয়ে আসতেছি, রিজন হলো আমাদের মা বাবাই হচ্ছে যে আমাদের লার্নিং এর প্রথম জায়গা। তো আমাদের মা বাবা স্কুল টিচার কখনো নিজের দোষকে দোষ বলে স্বীকার করছে? যেটা আমরা এখন কাউন্সিলিং এ হচ্ছে বলতেছে হ্যাঁ দোষকে স্বীকার করতে হবে, বাট আপনার ইন্টার লাইফে দেখেন কখনো ওনার দোষকে দোষ বলে স্বীকার করছে? দোষটাকে উনি জাস্টিফাই করছে। ওকে, এই জায়গাগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের এক একটা প্রবলেম। হ্যাঁ শামীম আপু কিছু বলতে চাচ্ছেন? না ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে থিংকিং প্রসেসিং আরেকটা যেটা হয় যে আমরা অনেক শর্টকাট খুঁজি। যে শর্টকাট খুঁজে হচ্ছে আমাদের সোসাইলে বলেন বা যে কোনো জায়গায় আমরা আমাদের লাইফ পজিশনটা সিকিউর করতে চাই। যেই কারণে হচ্ছে যে আমাদের ক্রিমিনাল টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে, যে কিভাবে আমরা খুব দ্রুত উপর উঠতে পারবো, কিভাবে আমরা খুব দ্রুত আমাদের লাইফ পজিশন আমাদের সমাজে সিকিউর করতে পারবো। সেটা হোক হচ্ছে আমার ক্রিমিনাল ওয়েতেই যাক, কারণ ওই ওয়েতে আমাদের খুব দ্রুত আমরা উপরে উঠতে পারি, যেহেতু হচ্ছে ওইটা হচ্ছে খুব ইজি। আর এছাড়াও যেটা বলছিল যে আমাদের বাংলাদেশের ল, যে আচ্ছা ঠিক আছে আমরা তো ক্রিমিনাল করি আর যাই করি না কেন, অপরাধ করি, আমরা পার পেয়ে যাব, ওই থিঙ্কিংটাও থাকে আর কি। ওকে, এরপর আর কেউ কোনো কিছু বলবেন? ভালো কথা, আমরা আপনারা হচ্ছে আসতে রেডি থাকেন, আমরা 10-15 মিনিট পরে হচ্ছে সবাই একটা গ্রুপ ছবি তুলবো, ঠিক আছে? হচ্ছে সেখানে আজকে আমরা যাই পড়ি। এবার আসেন আমরা ক্রিমিনাল প্রোফাইলিং গুলো অনেকভাবে করতে পারি, আমাদের এত আপনাদের ইনডিপে যাব না। এটা বাংলাদেশ পুলিশের জন্য সবচেয়ে বেশি জরুরি। বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে ওনারা ক্রিমিনাল প্রোফাইলিং খুব নাম ডেমোগ্রাফিক তথ্য ছাড়া ওরা অন্য কোনো তথ্যই কালেক্ট করে না বা তথ্যগুলো রিজার্ভ করে না। অতএব আমাদের প্রতিষ্ঠান ওনাদেরকে এগুলো খুব ভালো শিখাচ্ছে বা শেখানোর জন্য আমাদের মডেল গুলো আমরা তৈরি করেছি। ক্রিমিনাল প্রোফাইলিং ক্ষেত্রে হচ্ছে হবিটা কেমন? ক্রিমিনাল প্রোফাইলিং হচ্ছে আপনি ক্রাইম সিন ইনভেস্টিগেশন করতে হবে, যেখানে ক্রাইম হয়েছে সেখানে যেতে হবে, সেখানে এভিডেন্স গুলো কালেক্ট করতে হবে। যাকে মারা হয়েছে ভিকটিমকে দেখতে হবে, তার সম্পর্কে লিখতে হবে, তার আদার্স বিহেভিয়ার অর্থাৎ যে ক্রাইম করছে তার বিহেভিয়ার, ভিকটিমের বিহেভিয়ার, আশপাশের লোকদের বিহেভিয়ার এবং সাইকোলজিক্যাল হচ্ছে কিউজ যেটা আছে যে ক্রাইম করেছে বা মেরেছে তার এগুলো অ্যানালাইসিস করতে হবে। এই জন্য একটা স্টেপ হচ্ছে প্রথমে ক্রাইম সিন অ্যানালাইসিস। ক্রাইম সিন অ্যানালিসিস আপনি এখানে ফিজিক্যাল এভিডেন্স কি, আপনার এখানে ব্লাড কি আছে, আপনার এখানে বীর্য অথবা দাঁত অথবা হচ্ছে মারার কোনো দাগ বটি বন্দুক কোনো কিছু আছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে এবং সেই জন্য ফিজিক্যাল টিম গুলো হচ্ছে থেকে আপনার এভিডেন্স কালেক্ট করতে হবে। এবার আসেন ডিটারমাইন দ্য লেভেল অফ প্ল্যানিং, অর্থাৎ হলো আপনি ক্রাইম সিনটা দেখে আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে এটা অর্গানাইজ ক্রাইম নাকি ডিসঅর্গানাইজ, অর্থাৎ এটা প্ল্যান করে ক্রাইম করা হয়েছে নাকি এটা প্ল্যান ছাড়া। সাপোজ মনে করেন ছুরি এখানে পড়ে আছে, রক্ত ওখানে পড়ে আছে এবং ক্রিমিনাল দৌড়তেছে, এটা কি প্ল্যান মার্ডার নাকি হচ্ছে ডিসঅর্গানাইজ প্ল্যান মার্ডার? কোনটা বলুন তো? ডিসঅর্গানাইজটা তো বোধহয় ইমোশন থেকে বেশি হয়, যে প্ল্যান থাকে না। হ্যাঁ হতে পারে, বাট আপনাকে হ্যাঁ, এখানে আগে দেখতে হবে এটা অর্গানাইজ। যখন হচ্ছে দেখবেন একদম সব আশপাশে কোনো ক্লু টু পাওয়া যাচ্ছে না, ডিটেক্ট করা একদম যাচ্ছে না, সবকিছু ফিঙ্গারপ্রিন্ট নাই, মুছে ফেলছে, রক্ত সুন্দর করে মোছা, মানে প্ল্যান করে করেছে, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে এটা অর্গানাইজ হচ্ছে অর্গানাইজড। হ্যাঁ, ক্রাইম হিসেবে। এবার হচ্ছে আপনি এই ক্রাইম সিনটা খুব ভালোভাবে দেখতে হবে। বাংলাদেশের প্রথম কি আল্লাহ মাফ করো কি বলবো আর, বাংলাদেশে মাত্র সিআইডি সম্ভবত 12টা না 16টা আপনার ফরেন্সিক টিম আছে
ওনারা হচ্ছে বাংলাদেশে ক্রাইম হলে এগুলো সব জায়গায় যায়, কিন্তু আলটিমেট প্রত্যেকটা ইনভেস্টিগেটর অফিসার যতজন আছে সবাই হচ্ছে ক্রাইম সিন গুলো হচ্ছে যেতে হবে, তারা ক্রাইম সিনে কিভাবে ডাটা কালেক্ট করতে হবে, কালেক্ট করে ল্যাব গুলোতে পাঠাতে হবে। ল্যাব তো একমাত্র বাংলাদেশে সিআইডি আছে। এখন ল্যাব গুলো হচ্ছে অনেক জায়গায় তৈরি করতে হবে, অনেক ল্যাব সেট আপ থাকতে হবে, প্রত্যেকটা জেলার উপজেলা না সরি বিভাগ ভিত্তিক থাকতে হবে, এবং কিছুটা ক্ষেত্রে জেলা ভিত্তিক ল্যাব থাকতে হবে, টিম থাকতে হবে। এবং এক ল্যাবের মধ্যে হচ্ছে এটাকে বলা হয় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এখন এই বা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এফএসএল বলা হয়, এফএসএল থাকতে হবে। এক ল্যাবের মধ্যে সকল অ্যানালাইসিস, এখানে বায়োলজিক্যাল অ্যানালাইসিস হবে, আপনার হচ্ছে ব্যালিস্টিক অ্যানালাইসিস বলেন, ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস, ডকুমেন্ট অ্যানালাইসিস, সাইবার, সব ধরনের একই জায়গায়। যার কারণ হচ্ছে কি এই বিভিন্ন আপনার অফিসে ঘুরে কেস টাইম নষ্ট করা লাগবে না। এবার আসেন ভিকটিম, যাকে হচ্ছে আপনার যার উপর মানে ক্রাইমটা করা হয়েছে তার হচ্ছে এজ কেমন, জেন্ডার কেমন, হ্যাবিট কেমন, সোশ্যাল ইন্টারাকশন গুলো কেমন। যেমন কারো হচ্ছে আপনার ব্যাংক থেকে আপনার ধরলাম মতিঝিল এরিয়া থেকে তার একজনের ব্যাংক চিন্তা করে নিয়ে গেল যেখানে 20 লাখ টাকা ছিল, তাহলে তার দেখতে তার সোশ্যাল স্ট্যাটাস, কানেকশন, তার এজ। অনেকের ক্ষেত্রে 20 লাখ টাকা হতে পারে তার পেনশনের টাকা, অনেকের ক্ষেত্রে হতে পারে বিজনেসের টাকা। আপনার এগুলোকে বুঝতে হবে। এবং এই যে ভিকটিমটাকে সিলেক্ট করছে এটা কি র্যান্ডম ছিল নাকি টার্গেটেড ছিল, সেই বিষয়টাকে আপনাকে লিখতে হবে। বিহেভিয়ার প্যাটার্ন হচ্ছে এমও আমরা বলি মডাস অপারেন্ডি, অর্থাৎ হলো আইডেন্টিফাই হচ্ছে সে কোন মেথডটা ইউজ করছে ক্রাইম করার ক্ষেত্রে। সাপোজ হলো সে ক্রাইম করার সময় হচ্ছে ছুরি দিয়ে মারছে, নাকি হচ্ছে সে সাইবার ক্রাইম করছে, অথবা কি মেথডটা কি ছিল, এই জায়গাটা আপনাকে দেখতে হবে। এবং এখানে স্পেসিফিক কোনো ইউনিক কমন প্যাটার্ন ছিল কিনা। সাপোজ হলো আমাদের একটা বাংলাদেশে যেটা আছে মব জাস্টিস, যেটা আছে সবাই হচ্ছে যখন একসাথে সবাই এই কোন চোর বা কাউকে ধরে মারে তখন হচ্ছে মনে করে তাকে মেরে ফেলতে হবে। এটা হচ্ছে সিগনেচার বিহেভিয়ার। মব জাস্টিস করে যে কোনো ব্যক্তিকে মেরে ফেলা বাংলাদেশে একটা সহজ কাজ। যেমন ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে যেটা ছিল ভাত খাওয়াই যে মেরে ফেলছে, আমি এটাতে কখনো অবাক হইনি। আপনাদের ক্লাস আমি বলছিলাম, আবার একটু আজকে ক্লাস তো পাবলিক যাবে এই জন্য আবার শেয়ার করি। কেন হলো আমি জানি আমরা হচ্ছে সবসময় লিমিট ক্রস করা একটা জাতি। এর আগে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে যে ক্রিমিনাল গুলো ছিল, আমরা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে তাদেরকে এরকম হচ্ছে নাচাইছে, তাদের দিয়ে গাওয়াইছে, এবং তাদেরকে কখনো মারছে বা এরপরে পুলিশ বন্ধ কোথাও দিয়েছে। অর্থাৎ ঠিক আছে আপনি একটা চোর ধরছেন, চোর দিয়ে কখনো নাচাইছেন, গাওয়াইছেন, তারপরে কি করবেন? তারপরে তো মারবেন। অথবা ওই নাচানো গাওয়ানোর মতন একটা প্যাটার্ন ছিল খাওয়ানো, বাট ওকে বেশি করে মারতে মরে গেছে। অতএব আমি এখানে অবাক হই না, আমাদের এইগুলো হিউম্যান প্যাটার্ন গুলো একই। এবার জিওগ্রাফিক্যাল প্রোফাইলিং, এটা কোন জায়গার লোক, আপনার কোন এরিয়ার লোকগুলো সেটা আপনাকে দেখতে হবে। এবং যেমন হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতে পারি, এরপরে আপনি নরসিংদীর কথা বলছিলেন, আরো কিছু কিছু জায়গায় এই লোকগুলোর হচ্ছে বিহেভিয়ার আপনাকে অ্যানালাইসিস করতে হবে। না এগুলো কি বস্তি এলাকার ছেলে, এগুলো কি গাঁজা খাওয়ার লোক, এগুলো কোন গ্রুপের। যেমন হলো রাত 2টা-3টা বাজে গাড়ি স্পিডে চালানোর যে হচ্ছে ক্রাইম গুলো আছে, এটা কি গুলশান বর্ডারের কোটিপতির ছক্কাগুলো যেটা আছে, যাদের কাছে আমাদের জীবনের কোনো দাম নাই। একটা মানে হাসটু যেটা আমি বলবো, হাসটু হচ্ছে ক্রিমিনাল পলিটিশিয়ান, এদের কাছে আমাদের কারোর দামের মানে জীবনের মূল্য নেই। এটা আমি অনেক অবজারভেশন করে আমি এই প্রেডিকশন আসছে ক্রিমিনাল এবং হচ্ছে পলিটিশিয়ান। এবং কেন হলো ওরা আলটিমেট ওরা পলিটিশিয়ান থাকার জন্য আপনাকে যে সময় আপনার ভক্তি হালাল করা বা হচ্ছে যাই আপনাকে যে কোনো সময় ফাঁসা দিতে পারে, সেটা আপনার দলের হোক নির্দলীয় হোক অন্য জায়গায় হোক। অতএব এদের কাছে পাওয়ার এত বেশি। আর ক্রিমিনাল তো তার কাজের উদ্দেশ্য হাসিলের জন্য আপনাকে মারতে সময় লাগবে না। এবার আসেন এই যে পাওয়ারফুল লোক, এই গুলশান বনানের হচ্ছে যে তারা 200 স্পিড 150-200-তে যে গাড়ির স্পিড গুলো চালাবে, তাদের আরে 2-1টা মরে গেলে কি হয়। তাদের কাছে রিক্সাওয়ালা, রিক্সার মধ্যে বাপ ছেলে যেন সবাই সুন্দর মতন যাচ্ছে, রাত্রেবেলা একটা কাপল তারা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বের হয়েছে। অতএব এগুলো কখনো হচ্ছে গুরুত্বপূর্ণ না। এই একটা মানে হার্শ আমার কাছে খুব কঠিন সত্য মনে হয়। এবার আসেন সাইকোলজিক্যাল পার্সোনাল প্রোফাইলিং, এটা একটু আগে চলে আসে। সোশ্যাল স্ট্যাটাস, জেন্ডার, মেন্টাল হেলথ কন্ডিশন গুলো,
যেমন যেগুলো যারা হচ্ছে ড্রাগ খেয়ে থাকে, এরা ড্রাগ খাওয়ার জন্য আপনার সাথে যে কোনো কথা যে কোনো কাজ করার দরকার তারা তাই করবে। এবং হচ্ছে তার ইম্পালসিভ কারা হয়ে যায়। এখন ছাত্রদেরকে আপনি যদি হচ্ছে খুব, যেমন আমি একটা ভিডিওর মধ্যে বললাম তারা পড়াশোনা বাদে স্কিল বাদে সবকিছু পারে, আমি এই কথা যদি পাবলিক প্লেসে বলি ছাত্ররাই আমাকে মারবে, কারণ তারা ইম্পালসিভ, তাদের কন্ট্রোল নাই। তাদের হচ্ছে সবাই, আর এখনকার সময় হিউম্যান বিহেভিয়ার এমন হয়ে গেছে, আমরা অন্যকে সম্মান দিতে পারি বা না পারি, হচ্ছে আমরা সব সময় হচ্ছে অন্যদের থেকে রেসপেক্ট আশা করি। আমি অন্যকে রেসপেক্ট দিতে পারি না, কিন্তু আমি রেসপেক্ট আশা করি। যখন আমার রেসপেক্ট হচ্ছে না, আমার ইগোতে লেগে যাচ্ছে, তখন আমার অ্যাঙ্গারটা শো করতেছে। অতএব আমাদের পার্সোনালিটি প্রোফাইলিং এবং কোন টাইমে কোন ডিউরেশন টাইম গুলো হয়েছিল, আপনার টাইম গুলো খুব নোট ডাউন করতে হবে। এই জন্য আমরা অনেকগুলো টুলস ইউজ করি। বিহেভিয়ারাল এভিডেন্স অ্যানালাইসিস আছে, যেটা আমরা কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা করি। ক্রাইম ক্লাসিফিকেশন ম্যানুয়াল থাকে, সেগুলো থেকে ক্রাইম গুলো আমরা ক্লাসিফাই করি। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন গুলো নিয়ে আমরা লোকেশন আইডেন্টিফাই করি। সাইকোলজিক্যাল যে স্কেল আছে, আমরা সাইকোপ্যাথের স্কেল দিয়ে দেখি সাইকোপ্যাথ আছে কিনা, পার্সোনালিটি স্কেল গুলো দেখি পার্সোনালিটি গুলো কেমন, কম্পিউটারাইজড হচ্ছে টুলস গুলো দেখে হচ্ছে এবং প্রিভিয়াস কোনো ডেটা বা লিঙ্কের সাথে ক্রাইম দেখার চেষ্টা করি। যেমন এটা একটা ফরম্যাট, এটা আমি বলবো বাংলাদেশ পুলিশের মানে রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট এরকম, আল্লাহ দোয়াই লাগে আপনারা শিখেন, কাজ করেন এবং হচ্ছে আপনারা এগুলো অ্যাপ্লাই করেন। আপনারা যখন ক্রিমিনাল প্রোফাইলিং করবেন, তার নাম, টাইম, ক্রাইমের হচ্ছে কেস সম্পর্কে তথ্য, লোকেশন, নেচার অফ সেটা নিলেন, ভিকটিমের ডিটেলস তথ্যগুলো নেন, তার হ্যাবিট পর্যন্ত নেন, সাইকোলজিক্যাল পসিবল রিজন কি হতে পারে সেটা একটা লিখে নেন। এবার আসেন ক্রাইম সিন অ্যানালাইসিস করেন, সেখানে অর্গানাইজ নাকি ডিসঅর্গানাইজ ছিল, কি কি প্রধান আপনার এভিডেন্স ছিল, এবং হচ্ছে সিগনেচার কোনো মূল উপাদান কোনো কিছু আপনি পেয়েছেন কিনা। যেমন আমি মব একটা জাস্টিস বলে, অথবা আপনার পলিটিশিয়ান কোনো হচ্ছে মারামারি, হরতালের সময় মারা গিয়েছে, এইগুলো আপনি আইডেন্টিফাই করেন। এরপর হচ্ছে কি মেথড ব্যবহার করা হয়েছিল, এবং যে ক্রিমিনাল ছিল সে হচ্ছে তার বিহেভিয়ার গুলো কেমন, পার্সোনালিটি কেমন, তার কি কি বিষয় বললে সে মোটিভেটেড হয়ে যায়, স্টিমুলেট হয়ে যায়, ইম্পালসিভ হয়ে যায়, সেগুলো দেখেন। আর ক্রাইমের লোকেশন গুলো দেখেন, প্যাটার্ন গুলো দেখেন, এবং প্রেডিক্ট করেন এই বিষয়টা কেমন হয়েছিল। এর পরবর্তীতে হলো যে ক্রিমিনালটা হচ্ছে, ক্রিমিনালের আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করেন এজ কেমন হতে পারে, জেন্ডার কি, সে কোন ধরনের লোক হতে পারে, কোন গোষ্ঠীর হতে পারে, সাইকোলজিক্যাল বৈশিষ্ট্যগুলো কেমন, তার অকুপেশন, সোশ্যাল বিহেভ কেমন, আশেপাশের লোকদের থেকে আপনার তথ্যগুলো কালেক্ট করেন। এর পরবর্তীতে আপনি ইনভেস্টিগেশনে কোথায় 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 ইনভেস্টিগেশন করতে হবে আপনি সেগুলো লেখেন। এর পরবর্তীতে আপনার যে সাসপেক্ট আছে, যাকে আপনি সন্দেহ করতেছে, সাসপেক্টটা দেখতে কেমন হবে, কার ক্রাইটেরিয়া কেমন হওয়া যাবে, এই ধরনের আপনি তথ্যগুলো লিখেন। এবার আসেন হচ্ছে একটা উদাহরণ হচ্ছে আপনাকে ধরলাম, হচ্ছে আপনার 6 ডিসেম্বর হচ্ছে আপনার 2024 মারামারি হয়েছিল, রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়েছিল, ডাকাতি করছে, এবং হচ্ছে নেচার অফ ক্রাইম ছিল, ভিকটিম কারা ছিল, ধরলাম একজন পুরুষ ছিল 45 বছর, যে হচ্ছে দোকান থেকে ফিরে আসতেছে। আর এর পরবর্তী রিজন হচ্ছে ক্যাশ টাকা তার নিয়ে যাওয়া, এবং হচ্ছে সবাই জানে রাত্রেবেলা তার স্বর্ণের দোকান থেকে টাকা নিয়ে যাচ্ছে। ক্রাইম সিন অ্যানালাইসিস করে দেখলেন এটা অর্গানাইজ প্ল্যান করা ক্রাইম ছিল। এখানে যে ক্রাইম করছে তারা মাস্ক ফেলে গেছে, তাদের ফুটপ্রিন্ট অর্থাৎ পায়ের ছাপ গুলো আছে, তারপরে যে ভিকটিম আছে তার ওয়ালেটটা পাওয়া যাচ্ছে না। এর পরবর্তী সিগনেচার কোনো বিহেভিয়ার পান না, এখন বিহেভিয়ার অ্যানালাইসিস করে দেখবেন প্রি প্ল্যান ছিল তার, এবং হচ্ছে যে উইটনেস কে তারা আগে থেকে অ্যানালাইসিস করছে, ক্যালকুলেশন করে নিছে, এবং যে ক্রাইম করছে তার হচ্ছে ইমপ্যাথিটা তার খুব কম ছিল, এবং তার বিয়ে চুরি করার স্টাইল দেখে বোঝা যাচ্ছে সে অনেক এক্সপেরিয়েন্স চোর। এখন পসিবল ট্রিগার হচ্ছে কি, তার হতে পারে এরকম সে গাঁজা খাওয়ার জন্য হচ্ছে যে ক্রাইম করতেছে, অথবা সে যদি এরকম বড় লোকের সন্তান হয়ে থাকে তার ক্লাবে যাওয়ার জন্য কাজটা করতেছে। জিওগ্রাফির হচ্ছে দেখেন সে কি গুলশান এরিয়াতে করছে নাকি হচ্ছে আপনার গ্রাম অঞ্চল গুলোতে করছে, সেই জায়গাতে দেখেন আপনার। এর পরবর্তীতে ধরলাম আশপাশের লোকদেরকে বা যার ক্রাইম হয়েছে তার থেকে জেনে নিলেন 25 থেকে 35 বছরের লোক হতে পারে, মেল হতে পারে, এবং তাকে দেখতে লোকালি মনে হচ্ছে, এবং সে দেখে তার বিহেভিয়ার গুলো এমন হচ্ছে সে যে কোনো রিস্ক নিতে পারে, গোল ওরিয়েন্টেড, অনেক আর ডিটারমাইন্ড, এবং সে হাসি ঠাট্টাও খুব কম বলে, খুব গম্ভীর ভাবে থাকে। এই ধরনের আপনি একটা তার আশপাশ থেকে তথ্য নিলেন। অকুপেশনটা হচ্ছে সম্ভবত আনএমপ্লয় হতে পারে, অথবা
এরকম দৈনিক কাজকর্ম, কারণ যারা দৈনিক ফিজিক্যাল কাজ করে মাসেলস গুলো দেখলে বোঝা যায় যে তারা ডে লেবার, অথবা হচ্ছে গায়ে চর্বি বেশি দেখলে বোঝা যায় হচ্ছে এরা কাজকর্ম যে খুব বেশি করে না। আপনার ফিজিক্যাল স্ট্রাকচার দেখেও বোঝা যায় হচ্ছে একজন মানুষ কি ধরনের প্রতিষ্ঠান। রিকমেন্ডেশন হচ্ছে কি, আপনি হিস্ট্রির আশপাশে যত হচ্ছে এই জাতীয় ক্রাইম গুলো হচ্ছে সেগুলো আপনি হিস্ট্রি গুলো নিয়ে নেন। ফিনান্সিয়াল হচ্ছে যে লোকাল এরিয়াতে কোথায় কোথায় খরচ করা হয়, কারা এই রিলেটেড থাকে, এদেরকে আপনি নিয়ে আসেন, ইনভেস্টিগেশন করেন, এবং হচ্ছে আপনার ভিকটিম কখন কোথায় যায় এবং তার সাথে কারা যোগাযোগ করছে সেই রিলেটেড তথ্যগুলো আপনি নিয়ে নেন। ওকে, এটা ছিল হচ্ছে এইভাবে করা, এগুলো বিহেভিয়ার অ্যানালাইসিস। এটা আরো একটু ডিপের দিকে, অর্থাৎ বিহেভিয়ার অ্যানালাইসিস আমরা কি কি গুলো করে থাকি, ফরেনসিক অ্যানালাইসিস, ভিকটিম অ্যানালাইসিস, ক্রাইম সিনস ক্যারেক্টার গুলো দেখি, অফেন্ডারের ক্যারেক্টার দেখি। সেখানেও আমরা যেগুলো পড়ছি ওই রিলেটেড চলে আসতেছে মেজরিটি গুলো। এবার আসেন আমরা কিভাবে ক্রাইম গুলো প্রিভেনশন করতে পারবো। আমাদের লাস্ট হচ্ছে স্লাইড, যেখানের মধ্যে আমরা কাউন্সিলিং, এই যে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস বলেন, হচ্ছে রিহ্যাবিলিটেশন, প্যারেন্টিং থেকে শুরু করে স্কুল টিচার, এই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে, আমাদের ল জায়গাগুলো ক্ষেত্রে হবে, আমাদের জাস্টিস গুলো ক্ষেত্রে হবে, যে আমি চুরি করে বেঁচে যাবো, আমার দল ক্ষমতায় আসলে আমি হচ্ছে মুক্ত হয়ে যাব, এই ধরনের জায়গা থেকে ফিরে আসতে হবে। এবং স্কিল ডেভেলপ করতে হবে, কাজের সুযোগ করে দিতে হবে সবাইকে, বিসিএস ক্যাডার না হয়ে যে যে জায়গা আছে স্কিলটা ডেভেলপ করে কাজ করার মেন্টালিটি থাকতে হবে, এবং সুপারভাইজ হতে হবে। একটা হলো আপনার যারা ক্রিমিনাল গুলো চলে গেছে সেগুলো হচ্ছে এরপরে লাইফ কেমন করছে সেটা সুপারভাইজ হতে হবে। একটা হলো বাংলাদেশে যে জেলখানাগুলো আছে, জেলখানাগুলো কারাগার আছে, কারাগারের মধ্যে যে ক্যাপাসিটি তার চেয়ে 200-300 গুণ লোক মানুষ বেশি থাকে, অর্থাৎ হলো ক্যাপাসিটি থেকে বেশি লোক থাকে। আর একটা ক্রিমিনাল আরেকটা ক্রিমিনালের, ছোট ক্রিমিনাল বড় ক্রিমিনালের পাশে থেকে নলেজ নিয়ে এটা লিঙ্ক হয়ে যায়, এরা বড় ক্রিমিনাল হয়ে যায়। অতএব এই জায়গাগুলোকে কাজ করতে হবে। এই জন্য আমাদের এডুকেশনটা মোরাল ডেভেলপমেন্টের জায়গায় সব জায়গায় নিয়ে আসতে হবে, প্যারেন্টিং এর জায়গায়, রিলিজিয়াসের জায়গায়, স্কুল কলেজের মোরাল ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে, এবং সোশ্যাল ইকোনমিক্স রিফর্মিংটা নিয়ে আসতে হবে। জানি না এটা কতটুকু এগুলো সম্ভব। এবার হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট, সবাইকে, যেমন আমাদের, আমি যতটুকু এই দুর্নীতি বাংলাদেশে বন্ধ করা এইভাবে সম্ভব, এই সবাই যেরকম এক হয় যে আমরা আজকে থেকে দুর্নীতি টাকা দিব না, দুর্নীতি করবো না, যে টাকা চাইবো তাকে সাথে সাথে মারবো বা প্রতিশোধ নিয়ে নিব, একদম পুরো দেশের লোক একসাথে বা ম্যাক্সিমাম একসাথে যখন এই ধরনের শপথ করে চলবে, তখনই বাংলাদেশের দুর্নীতি বা আইনের অনিয়ম বন্ধ হয়ে যাবে। একদম ধরলাম রিক্সাওয়ালা যেটা লাইনে দাঁড়াচ্ছে না, দুম করে দুইটা দিয়ে হচ্ছে যে আশপাশে লোকে তুই লাইনে দাঁড়াবি ঠিক মতো, বাসওয়ালা যেটা ব্যাকা করছে 2-3 বার, যখন সে একদিনের মধ্যে সাধারণ লোকে তাকে ধমক দিচ্ছে, সে আস্তে সোজা হয়ে যাবে। এই জন্য আমরা একটা উদাহরণ বারবার বলা হয়, নর্মাল গাড়ি এলোমেলো সব জায়গায় চলে, যখন ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে যায় তখন হচ্ছে কিন্তু সবাই ভালো হয়ে যায়। অর্থাৎ আমাদের কিছু জায়গায় স্ট্রিক হতে হবে, আমরা এত লুতুপুতু দিয়ে হবে না। এখন আমরা স্ট্রিক হয়ে কি আমরা অন্যকে দমন করতে স্ট্রিক হয়ে যায়, এই জায়গায় একটা প্রবলেম। আর মেন্টাল হেলথ সাপোর্টটা আমাদের খুব বেশি জরুরি। এই ছিল আমাদের আজকের ক্লাস। এবার বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আর সবাই আস্তে আস্তে ভিডিও আসেন, আমরা একটা সুন্দর ছবি তুলি। তারপর আপনার বলেন। স্যার আজকে আমি মানে একটা আগে ঘটনা শেয়ার করি। আমি সকালবেলা হচ্ছে নিউজ দেখছিলাম, তো নিউজে একটা হচ্ছে ক্রাইম রিপোর্ট চলতেছিল। তো ওইখানে রিপোর্টটা দেখলাম এমন যে একটা কিশোর গ্যাং, তারা হচ্ছে একজন মানুষের হাতের কবজি যেটা সেটা কেটে টিকটকে এসে ভিডিও করতেছে। মানে রিপোর্টটা এমন ছিল শুরু থেকে, টিকটকে এসে উল্লাস করতেছে। আর আরেকটা রিপোর্ট ছিল এর পরপরই, যে তারা হচ্ছে একজন মানুষকে মানে দা দিয়ে কোপাচ্ছে বা এরকম একটা ভিডিও। এর পরপরই তাদের রিপোর্টটা এমন ছিল যে তাদের আতঙ্কে মোহাম্মদপুর এরিয়ার যত মানুষজন আছে সবাই খুবই আতঙ্কিত এবং ভয় পাচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে, যারা আদার্স কৃষক গ্যাং আছে তারা কি এই জিনিসটা নিয়ে এখান থেকে কি ইন্সপায়ার না, যে আমরাও যদি এরকম করি বা হচ্ছে আমরাও যদি এভাবে ক্রাইম গুলা অর্গানাইজ করি তাহলে হয়তো আমাদেরও ভয় পাবে। তো এই টাইপের নিউজ প্রেজেন্টিং এর ক্ষেত্রে ক্রাইম মানে ক্রাইম বাড়ার ক্ষেত্রে এসব এই টাইপের নিউজ প্রেজেন্টেশন কি খুব একটা দায়ী কিনা বা কতটুকু দায়ী, বা এটা একটু জানার ছিল।
আমাদের সংবাদ মিডিয়াতে সবচেয়ে ওয়ান অফ দ্য মেজর দায়ী এরা হচ্ছে। এখন একটু চেঞ্জ হয়েছে ওরা। আগে তো এমন ছিল, আপনার অন্য ইন্টারন্যাশনাল নিউজ কোন নিউজ মিডিয়া একটা তথ্য শেয়ার করেছে সবাই কপি পেস্ট মেরা দিয়ে দিচ্ছে, অতএব হচ্ছে ওদের ফ্যাক্ট চেকিংটা হচ্ছে না। এই জন্য আমরা যখন ইয়েটা ছিল আমাদের সুইসাইড প্রিভেনশনের ক্ষেত্রে আমরা সবসময় বলি সুইসাইডের কাইন্ড কিভাবে সে সুইসাইড করছে সেই টেকনিকটা যেন কখনো সোশ্যাল মিডিয়াতে না বলুক। এটা বললে হয়তো অন্যরা সোশ্যাল লার্নিং থিওরি যেটা বলছে সে দেখে শুনে এগুলো শিখতেছে এবং বুঝতেছে এটা একমাত্র সোশ্যাল লার্নিং। এখন আমরা সোশ্যাল মিডিয়া এখন বর্তমান সময় আমাদের শিখার জায়গাটা খুব কম, একমাত্র সোশ্যাল মিডিয়ায় আমরা অনলাইন কেন্দ্রিক হয়ে গিয়েছে। তো এই যার কারণে হচ্ছে এটা কি, সে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতেছে এটাকে বাস্তব মনে করতেছে, এটাকে স্ট্যান্ডার্ড বেসলাইন মনে করছে। ওকে, আর কেউ কি আপনারা ক্যামেরাতে আসবেন না? হ্যাঁ, আমি ওই যে সেটাই একটু বলতে চাচ্ছিলাম, মিরাজ যেটা বলছিল যে সুইসাইড প্রিভেনশনের আমরা একটা মিডিয়ার দেখা গেছে যে একটা বাচ্চা ওই যে পরীক্ষা খারাপ করেছে, আত্মহত্যা করলো, কিংবা কোনো সমস্যা হয়েছে আত্মহত্যা করলো, এবং তার কয়েকদিন পর পরই 1 মাসের মধ্যে 3-4 জন দেখে দেখে শিখছে। তো মিডিয়াকে অনেক বলা হয়েছে, কিন্তু মিডিয়া তো শুনে না, ওদের প্রতিকার কাটতির জন্য ওরা এটা চালাইতেই থাকে। এবং ছোট বাচ্চারা তো খুবই ইমপ্রেশনিস্ট হয় না, যে কোনো কিছু দেখলে তাদেরকে আরো বেশি রোমান্টিসাইজ করে, আরো বেশি তাদের ওটা একই জিনিস রিপিট করে। এগুলো তো সাইকোলজি ওরা বুঝে না, কিন্তু ওদেরকে বোঝানো হলেও ওরা বুঝতে চায় না প্রতিকার কাটতির জন্য। তো ব্যবসা কি এখন দিন শেষে বলছি না, কারো কেউ আসলে কারো গুরুত্ব নেয় না। আমরা একটা হচ্ছে কি, আমার কথা হলো আমরা সবাই স্বার্থপর হই, অসুবিধা নাই, পজিটিভ স্বার্থপর হই, কারো ক্ষতি না করি। সাপোজ হলো আমি একটা ভালো কাজ করতেছি, ভাই আমি ভালো কাজ করতেছি এটা রিওয়ার্ড পাবো, ওকে, আমরা এই ধরনের স্বার্থপর হই। কিন্তু আমরা স্বার্থপর হচ্ছে না আমার উদ্দেশ্য হাসিলের জন্য আমি নেগেটিভ কাজ করে যাবো, অন্য এটার জন্য ক্ষতি হোক, আমার কিছু আসা যায় না। এখন এগুলো কি শিখাবে? সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে তাদের ভিউর জন্য হচ্ছে নায়ক নায়িকা কে কি করছে, কোথায় গেছে না গেছে সেগুলো সবচেয়ে বেশি দেখায়, এবং দোষও আমাদের বেশি। আমরা এখানে ডোপামিন বেশি পাই, অর্থাৎ আমরা এখানে বেশি মজা পাই, যার কারণে আমরা হচ্ছে যে তাহসান কারে বিয়ে করছে, তাহসানের এক্স এর কি হয়েছে, ধরলাম তাহসান ভাই একটা বিয়ে করছে, এখন আবার ওই এক্স আসে যায় আবার সোশ্যাল মিডিয়াতে কেন ইন্টারভিউ দিতে হবে? এক হচ্ছে ইন্টারভিউয়ার টিভি চ্যানেল কেন ইন্টারভিউ নিতে হবে? ভাই তার লাইফ তাকে বিয়ে করে শান্তিতে থাকতে দেন না, না যে মেয়ে বিয়ে করছে সে এক্স এর কি, এক্স এর থেকে তথ্য নিতে হবে, আবার এক্স কি করতেছে সেটাও তথ্য নিতে হবে। আপনার এত কিউরিসিটি কেন? আমাদের কিউরিসিটি গুলো কখনো পজিটিভ ওয়েতে লাগানো হয়নি, সবগুলো আমাদের কারণ এই লার্নিং গুলো এখান থেকে আসে না। লার্নিং গুলো আমাদের মা বাবা এসে 14 গোষ্ঠীর আমরা যারা আছে এ নিয়ে আলোচনা করছি, ওই নিয়ে আলোচনা করছি, গসিপ করছি, তখন আমাদের এই ধরনের বিহেভ গুলো হয়ে আছে। আমরা এখান থেকে আমাদের চায়ের দোকানের ক্ষেত্রে এই দল এটা করছে, ওই দল এটা করছে, এর পরিবারে এটা করছে, এর বউ তো সুন্দর, এর বউ তো কালা, এর বউ তো বিদেশে গেছে। অর্থাৎ আমাদের এইগুলো হিউম্যান ইন্টারেস্ট কিউরিসিটি এভাবে নিয়ে আসছে। এখন স্ট্যান্ডার্ড একটা খুব জাতি কখন হবে সেটা আল্লাহ ভালো জানে। যবে আমরা যারা ভালো থাকবো তারাই হচ্ছে লাইফ। এডুকেশন শিক্ষা, প্রপার শিক্ষা, আমাদের শিক্ষার যে অবস্থা, এটা বাসার থেকে শিখবে, স্কুল থেকে শিখবে, শিক্ষাটা ভালো হলে আর এগুলা সব ঠিক হয়ে যাবে। ওকে, একটা ছবি তুলে নিই, সবাই স্মাইল দিয়ে নিন। ওকে, সবাইকে অনেক হচ্ছে বলেন, কোশ্চেন বলেন, ক্লাস তো আছে, ছবি তোলা শেষ। ও আরেকটা জিনিস দেখানোর বাকি, একটু আমি সেটা দেখেই নি। যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখবেন, বিশেষ করে আর্মি পুলিশ বা যারা লিঙ্ক অ্যাপে থাকবেন, আমরা একটু পুলিশের জন্য একটা অ্যাডভান্স ট্রেনিং হচ্ছে মডিউল ডেভেলপ করেছি। সেটা হলো 5 দিনের একটা আমরা ট্রেনিং ডেভেলপ করেছি। সেখানের মধ্যে হচ্ছে ওনাদেরকে আমরা একদম প্র্যাকটিক্যাল ট্রেনিং গুলো দিব, যেটা টার্গেট অডিয়েন্স হচ্ছে আমাদের পুলিশ অফিসার, মিলিটারি, আর্মি, বিজিবি, ইন্টেলিজেন্স, লয়ার, জাজ, ফরেন্সিক এক্সপার্ট, ডক্টর, টিচার, যারা এই রিলেটেড আছে সবাইকে। এটা হচ্ছে আমরা তাদেরকে এক্সপার্ট করার টার্গেট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস এক্সপার্ট করবে, ইন্টারভিউ কিভাবে নিতে হয়, ইনভেস্টিগেশন কিভাবে করতে হয় সেগুলো টেকনিক গুলো শিখাবো, এবং হচ্ছে একজনকে সরাসরি তার সাথে কন্ট্যাক্ট না করেও একজন মানুষকে কিভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন সেই বিষয়টা, যেমন প্রোফাইলিং, ক্রিমিনাল প্রোফাইলিং টা আজকে দেখালাম, ক্রিমিনাল প্রোফাইলিং কিভাবে করতে পারেন, ফিউচার প্রেডিক্ট কিভাবে করতে পারবেন,
ক্রিমিনাল অ্যাকশন গুলো, সেই জায়গা থেকে আমরা শিখাবো। সাইকোলজিক্যাল আপনার রিজিলিয়েন্স যেটা আছে, আমরা কিভাবে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে ভালো থাকতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, সেগুলো আমরা শেখানো হবে। এবং হচ্ছে আপনার ফরেনসিক টুলস গুলো কিভাবে আপনি ইউজ করতে পারবেন সেই বিষয়ে জানানো হবে। সাইকোলজিক্যাল স্কিল গুলো ইউজ করা আপনাদেরকে শেখানো হবে, মানে যারা এই ট্রেনিংটা করবে। এবং হচ্ছে এটা হচ্ছে ডেভেলপ বিহেভিয়ার স্কিল, এবং সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং নোটস, ড্রয়িং দেখো ক্রিমিনাল কিভাবে আইডেন্টিফাই করা যায় সেখানে। এটা হচ্ছে আমরা কোন দিক কোনটা পড়াবো সেটার ডিটেলস মডিউল গুলো আমরা এখানের মধ্যে দিয়ে দিয়েছি। আপনার কোন দিন কোন বিষয়গুলো রাখবো আমাদের। আর মূল ট্রেনার হিসেবে হচ্ছে আমি আছি, কোঅর্ডিনেটর। এছাড়া আমরা দেশি বিদেশ থেকে অনেক ফরেনসিক এক্সপার্ট নিয়ে আসবো, এবং ফরেন এক্সপিরিয়েন্স সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, ক্রিমিনোলজিস্ট, ডক্টর, ল ইনফ্লুয়েন্সার এদেরকে নিয়ে আসবো। এবং এটা আমাদের নর্মাল ট্রেনিং না, কারণ আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান পেমেন্টের ক্ষেত্রে একটু আনন্দে থাকে। এখানের মধ্যে সেটা হচ্ছে এরকম, আমরা 25-30 জনের জন্য একটা গ্রুপ থাকলে খুব ইন্টারাক্ট করা যায়, এবং আমরা এরকম কর্পোরেট এই ধরনের ট্রেনিং গুলো দেওয়ার প্ল্যান করতেছি, এবং সেটার ফি আমরা 2 লাখ টাকার মতন রাখতেছি। এই তো। আর এরপর আমাদের সার্টিফিকেট গুলো হচ্ছে কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটি আইসিটি ডিভিশনের আন্ডারে থাকে। আমরা সবসময় তাদের ডিজিটাল সাইন এবং কিউআর ইউজ করে আপনাদের যে কোনো সময় আমাদের রিপোর্ট সার্টিফিকেট হচ্ছে কিউআর করে তাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে পেয়ে যাবেন ডিটেলস গুলো। এইটা। এবং হচ্ছে আমরা যে ট্রেনিং দেবো প্রত্যেকটা ট্রেনিং এ রোল প্লে তো থাকবে, ডেইলি অ্যাসাইনমেন্ট থাকবে, এবং ফাইনাল অ্যাসাইনমেন্ট গুলো থাকবে। এই হচ্ছে আমাদের বিজনেস পলিসি। আমিও বলবো লাইফে স্বার্থপর হওয়া দরকার। আমি আমার নলেজ জানি, সেটাকে সেলস করব। আমি নতুন নতুন নলেজ শিখবো, সেটাকে সেলস করব। পজিটিভ স্বার্থপর। ওকে, ওর না আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, এই ট্রেনিংটা কবে হবে? এটা হচ্ছে যে কোনো ইন্টেলিজেন্স অথবা অন্য কেউ যারা হচ্ছে এটা প্রোগ্রাম হোস্ট, মানে আমাদের আমরা একটা প্রপোজাল দিচ্ছি এই ট্রেনিং এর, তারাই এনি টাইম হতে পারে। ধরলাম হচ্ছে আপনার আচ্ছা, এসডি বা ইন্টেলিজেন্স বা অথবা আর্মি বললে ঠিক আছে আমরা ফেব্রুয়ারিতে করবো, তখন ডেট একটা শিডিউল ঠিক হলো, তখন আমি চলে আসবো ওই ডেট। মডিউল তৈরি হয়ে গেছে, মানে পুরো 5 দিনে এটা কি তৈরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, মডেল তৈরি হয়ে গিয়েছে, আপনাদের Okay, অ্যাডভাইজার okay. গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু আইডিয়া হচ্ছে মোজাহিরুল হক স্যারও দিয়েছিল। আর Okay. এমনি আমাদের অনেকগুলো মডিউল আমরা ডেভেলপ করছি, যেমন এইচআর ট্রেনিং গুলো এমপ্লয়ি সিলেকশন ক্ষেত্রে কিভাবে করা হয় ওইটার একটা আমরা মডিউল ডেভেলপ করা আছে, ওইটাকে আমরা আরো একটু ফাইনাল করতেছি। মানে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা এখন অনেক ফরম্যাট ওয়াইজ চলে আসছে, আমাদের সেক্টর ওয়াইজ আমরা মডিউল ডেভেলপ করছি। এই ডে বাই ডে আমরা যখন অ্যাকসেপ্ট পেয়ে যাবো, আমরা এরকম আপনারা যারা আছেন ট্রেনারদেরকে নিয়ে আমরা অনেক ট্রেনিং করতে পারবো, বাট আমরা ফরম্যাটে আগাচ্ছি। রাইট, ওকে। স্যার, ক্রিমিনাল প্রোফাইলিংটা মানে ইম্পর্টেন্সটা যদি একটু বলতেন, এটা একটু আমি ক্লিয়ার না। ক্রিমিনাল প্রোফাইলিং এটা হচ্ছে পুলিশদের জন্য, ল এনফোর্সমেন্ট জন্য। তুমি হচ্ছে একজন ক্রিমিনাল, তার প্রোফাইলিং করা থাকলে হচ্ছে তাকে ইনভেস্টিগেশন করা, কারণ পুলিশরা তো বারবার চেঞ্জ হয়ে যায়, অন্য কেউ আসলে ইজিলি বুঝতে পারবে, তার বিহেভিয়ার বুঝতে পারবে, তাকে কোন অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারবে, অথবা বা এই ক্রিমিনালটা কে হতে পারে সেগুলো ইজিলি জানতে পারবে। এটার মানে কি এটা যে কোনো একটা ডেটাবেস তৈরি করা? আমাদের হচ্ছে ধরলাম এখানে মারামারি হয়েছে, এখন এখানে ক্রিমিনালের কিছু নাম তথ্য নিচ্ছে না, শুধু নাম তথ্য দিয়ে আপনি কি জানবেন? ওই নাম তথ্য ছবি নিয়ে একটা বিদেশি যেমন দেখি যে ওদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, ক্রাইম যে করলো তার একটা ছবি, একটা ফিঙ্গারপ্রিন্ট, এটা জমা থাকে পুলিশের কাছে। নেক্সট যখন আবার সে ঝামেলা করলো তখন মিলায় দেখে কোন একটা ক্রাইম হলে যে এ কি নন ক্রিমিনাল নাকি আগের ক্রিমিনাল, না হয়তো ডিএনএ ম্যাচ এগুলো করবে না, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে না, এরকম ডেটাবেস তৈরি করা। সাপোজ ধরলাম আমি একটা ক্রিমিনাল ফরম্যাট আমি তৈরি করে নিলাম, এখন একজন ক্রিমিনালের 5 বছর আগে ক্রিমিনাল প্রোফাইলিং আমার ফাইলের মধ্যে আছে বা আমার ডকুমেন্টের সার্ভারে আছে। আমি এখন বর্তমানে তাকে আবার সামনে আসছে, আমি এখন তার আগে 5 বছর আগে তার বিহেভ এমন ছিল আমার কাছে, একটা নট অনলি সে ক্রাইম করছে, ক্রাইম করার সাথে তার বিহেভটা এমন ছিল, তার পার্সোনালিটি, তার সবকিছু এমন ছিল, এখন কেমন ছিল, তখন আমার কম্পারিজন করা, অ্যানালাইসিস করা অনেক বেশি সহজ হয়ে যাবে। হ্যাঁ, বিদেশে তো তোর ছবি থাকার ফিঙ্গারপ্রিন্টটা একদম মাস্ট, তাই না? এটা এভাবে দেখে ওরা আইডেন্টিফাই করে। আবার অন্য কোনো ক্রাইম হলে আবার আশেপাশে যে সাক্ষীরা তারা তো ছবি দেখে ওগুলো দেখে
আইডেন্টিফাই ছবি থাকতেই হবে, ফিঙ্গারপ্রিন্ট থাকতেই এটা হচ্ছে কম দেশ কত অ্যাডভান্স তার উপর নির্ভর করে। বাংলাদেশে এখন হচ্ছে আপাতত এটা ইউজ করা হচ্ছে যাদের আপনার হচ্ছে কেউ মারা গেলে বা ধরলাম জীবিত না, তখন তার নামে কোনো সিম রেজিস্ট্রেশন করা থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিলে তাড়াতাড়ি তার নাম অ্যাড্রেস গুলো তথ্যগুলো চলে আসে। আর ধরলাম রোডে কেউ মারা গেছে, এখন আইডেন্টিফাই করা যাচ্ছে না। ডিজিটালাইজেশন অনেক কাজকে সহজ করে দিয়েছে, বাট আমাদের দেশে তো রিয়েল অর্থে কোনো কিছুই ডিজিটালাইজড হয় না, সব ম্যানুয়াল। হ্যাঁ, আবার এখান দিয়ে ক্রাইমও হইতেছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে, এটাও ঝামেলা হচ্ছে। যাক, এটা না বলি, কিন্তু হ্যাঁ হচ্ছে। নেগেটিভ তো লাইভ ডায়নামাইট তো অনেকভাবেই ইউজ করা যায়, ভালো ক্ষেত্রে আমরা ইউজ করব, তাই না? অন্য কেউ? ভাইয়া আমার একটা বিষয়ে জানার ছিল। ওই যে আমি আসলে কোন জায়গায় দেখেছিলাম মনে করতে পারছি না, হয়তো কোনো মুভিতে বা বইয়ে পড়েছি যে একটা মানুষের কোনো আর্থিক সমস্যা নেই বা কোনো রকম এমনি প্রবলেমও নাই, কিন্তু সে হচ্ছে কোথাও গেলে কিছু একটা চুরি করে নিচ্ছে বা কোনো একটা কিছু পছন্দ হলে নিয়ে নিচ্ছে, পিক করে ফেলছে। ক্লেপ্টোম্যানিয়া ওই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ইম্পালসিভ ডিসঅর্ডার, মানে এটা কিন্তু এমন একটা ক্লেপ্টোম্যানিয়া, চুরি কিন্তু ডিফারেন্স আছে। চুরি হবে, ক্লেপ্টোম্যানিয়া হবে এমন একটা জিনিস সে নিবে, সেটা কিন্তু তার কোনো কাজে লাগে না, কিন্তু যখন এটা কাজে লাগবে তখন এটা চুরি হয়ে যাবে। সাপোজ আমি যদি লিপস্টিক চুরি করি, এটা কিন্তু আমার কাজে লাগবে, সেটা চুরি। সেখানে কোথাও গেলে আমি যদি লিপস্টিক দেখলে আমি লিপস্টিক নিয়ে নিলাম, এটা চুরি। বাট ক্লেপ্টোম্যানিয়া কিন্তু যেমন ছাতা, একটা মানুষের কয়টা ছাতা লাগে, সেও তো মানে কিংবা একটা তার, কিংবা যেগুলো কাজে লাগবে না আর কি, এরকম জিনিস ক্লেপ্টোম্যানিয়া ইম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। অন্য কেউ আর কোনো কোশ্চেন? ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে সবাইকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর সবাইকে দেখলাম, দেখে খুব শান্তি লাগলো হচ্ছে, কারণ এখন তো সবার সাথে দেখাই হয় না, আড্ডাও দেওয়া হয় না। আর এই তো আমরা হচ্ছে